আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের মাইক্রোবায়োলজি, ভাইরোলজি, প্যারাসাইটোলজি এবং মাইক্রোলজি স্বাগতম। আশা করি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং আমার শেয়ার করা পেজটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্ক্রিন সাইজটা ঠিক আছে। আমাদের পূর্ব নির্ধারিত শিডিউল আগে ঠিক ছিল যে আমরা আজকে ভাইরোলজি, প্যারাসাইটোলজি এবং মাইক্রোলজি ক্লাসটা হবে। তো ক্লাসটা আমরা সবাই জানি যে ক্লাসটা অনেক বড় একটা ক্লাস হতে যাচ্ছে। তো আশা করি সবাই ধৈর্য সহকারে সাথে থাকবেন এবং সবার কাছে হয়তো লেকচার শিট আছে, অথবা এখান থেকে আমি দেখিয়ে দিব। আর ক্লাসটা তো অবশ্যই রেকর্ডেড থাকবে। তো যারা ক্লাসে কোনো অংশ অথবা ক্লাসটা মিস করবেন অবশ্যই পরে রেকর্ডেড থেকে আপনারা দেখতে পাবেন। তো আমাদের ক্লাসটা শুরু করি, যে আমরা প্রথমে ভাইরোলজি দিয়ে শুরু করি ক্লাসটা আর কি। এবং আপনাদের পাশে যদি লেন্স মাইক্রোবায়োলজি বই থাকে সেক্ষেত্রে বইটাও সাথে নিতে পারেন। হয়তো ওখান থেকে কিছু আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের ক্লাসে শুরু করি প্রথম ভাইরোলজি। এখন ভাইরোলজি বলতে আমাদের মোটামুটি একটা বেসিক ভাইরোলজি রয়েছে এবং ক্লিনিক্যাল ভাইরোলজি বা আমাদের সিস্টেমিক ভাইরোলজি। আমাদের বেসিক ভাইরোলজি অংশ থেকে আপনারা যে প্রিভিয়াস রেসিডেন্সির পরীক্ষার কথা ধরেন, এই অংশ থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে। এবং আপনার সিপিএস এর কথা যদি বলেন সেখানেও ঠিক একই ভাবে, মানে সিস্টেমিক অংশ থেকে সবচেয়ে বেশি কোশ্চিন আসা হচ্ছে জেনারেল ভাইরোলজি অংশ থেকে বা বেসিক ভাইরোলজি অংশ থেকে। তো প্রথমে আমরা দেখে নিই যে একটা ভাইরাস কি জিনিস বা ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। ভাইরাস কন্টেইন আইদার ডিএনএ অর আরএনএ, নট বোথ। তার মানে আমরা বুঝতে পারছি ভাইরাসের একটা নিউক্লিক অ্যাসিড থাকবে। দে ডু নট হ্যাভ নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া অর রাইবোস। They are obligate intercellular organism, and one virus replicate to produce hundred of progeny virus. এবং এই যে নিউক্লিক অ্যাসিড থাকবে তার বাইরে কি থাকবে, এটা একটা প্রোটিন কোড থাকবে, সেটাকে আমরা বলছি ক্যাপসিড। হ্যাঁ, ক্যাপসিড যেটা থাকবে, তাহলে কি বেসিক স্ট্রাকচারটা কি, অ্যান ইন্টারনাল কোর অফ নিউক্লিক অ্যাসিড। সেটা কি, আইদার ডিএনএ অর আরএনএ, সারাউন্ডেড বাই প্রোটেক্টিভ প্রোটিন, ক্যাপসোমিয়ার বা ক্যাপসিড প্রোটিন আমরা বলছি। অ্যান্ড সাম ভাইরাসেস হ্যাভ অ্যান আউটার লিপোপ্রোটিন মেমব্রেন এনভেলপ। তার মানে কি, এটা কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে আমরা বলছি না, কারণ ভাইরাস এনভেলপ নন এনভেলপ দুটোই হতে পারে। এনভেলপড ভাইরাসের ক্ষেত্রে এই যে লিপোপ্রোটিন মেমব্রেনটা রয়েছে এইটা তার স্ট্রাকচারে, যেটা নন এনভেলপ তাদের কিন্তু এটা বেসিক স্ট্রাকচার না। তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার মেইনলি নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অর আরএনএ অ্যান্ড ক্যাপসিড প্রোটিন। এছাড়াও কিছু অ্যাটিপিক্যাল ভাইরাস লাইক এজেন্ট রয়েছে, লাইক ডিফেক্টিভ ভাইরাস, সিউডোভিডিওস, ভিরিয়ডস, প্রিনোমস। হ্যাঁ, আমরা এবং সেটা টেক্সট বুক থেকে আমরা একটু দেখে নিব যে এটার কোনটা কি রয়েছে। প্রথমে আমরা বলে নিই যে একটা ভাইরাস আর সেলের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। আমরা জানি যে আমরা যে অ্যানিমাল কিংডমটাকে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল এভাবে ভাগ করা হয়ে গেছে। এইটার কোনো ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু ভাইরাসটা ইনক্লুডেড না। ঠিক আছে, অ্যাসেলুলার একটা আহ, একটা ভাইরাসকে কি বলা যায়, একটা কিংডমই বলা যায় অ্যাসেলুলার। এবং এদের বেসিক স্ট্রাকচার ডিএনএ অর আরএনএ, সাথে বাইরে তো ক্যাপসিড প্রোটিন রয়েছে, এদিকে লিপোপ্রোটিন মেমব্রেন এনভেলপ রয়েছে। রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, এনজাইম, এগুলো দেখেন নান অর ফিউ। লাস্টে মাল্টিপ্লিকেশন বাই ফিশন অর মাইটোসিস, এটা হবে না, কারণ এরা কিভাবে মাল্টিপ্লিকেশন করে, এটা রেপ্লিকেশনের মাধ্যমে ওয়ান থেকে একটা ভাইরাস থেকে থাউজেন্ড অফ ভাইরাস, হান্ড্রেডস অফ ভাইরাস, এরা কি প্রোজেনি ভাইরাস ফরমেশন করে। আর আমরা সেলগুলো সম্বন্ধে বেসিক গুলো জানি, এখানে আমরা নতুন করে সেটা আলোচনায় যাব না। তাহলে স্ট্রাকচার সম্বন্ধে বলি যে ভাইরাসের যে সাইজটা, এটা 20 to 300 ন্যানোমিটার পর্যন্ত সাইজ হতে পারে। এর নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে অনেকগুলো কথা বলেছি। আরেকটু কথা আমাদের জানা দরকার, যেগুলো আমরা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সেগুলো কি স্ট্রাকচার আমরা বলি, দেখেন যে one virus have genetic material genome composed of single stranded DNA or single stranded or double stranded RNA, and the nucleic acid can be either linear or circular. The DNA is always single molecule. RNA can exist either a single molecule or in several pieces. তার মানে আমরা দেখবো যে সাধারণত ডিএনএ ভাইরাস যেগুলো আছে সবগুলার দেখবো কি যে ডিএনএ মলিকিউল থাকে নন সেগমেন্টেড। হ্যাঁ, আর
আরএনএ ভাইরাসের মধ্যে আমরা কিছু পাবো, যেগুলোর মধ্যে দেখবো যে আমরা সেগমেন্টেড, মানে নন সেগমেন্টের পাশাপাশি সেগমেন্টেড জিনোমও রয়েছে, মানে সেগমেন্টেড আরএনএ রয়েছে। এবং এই এক্সাম্পলটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার কোশ্চেন এই টপিকসটা। দেন এটা কি যে ইনফ্লুয়েঞ্জা রোটা ভাইরাসের সেগমেন্টেড আরএনএ জিনোম আছে। এছাড়া আরো কিছু ভাইরাস আছে, আমরা সেটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। Almost all viruses contain a single copy of their genome. They are haploid, with the exception of the retrovirus family. হ্যাঁ, রেট্রোভাইরাসের মধ্যে যে এইচআইভি রয়েছে, হিউম্যান টি সেল লিউকেমিক ভাইরাস রয়েছে, এই ভাইরাসগুলো কি whose member have two copies of their RNA genome and they are diploid. তার মানে দেখেন এখানে আরেকটা এমসিকিউ টাইপ কোশ্চেন চলে আসলো বা এসবিএ টাইপ, যে রেট্রোভাইরাস ফ্যামিলি এদের কি, এদের ডিপ্লয়েড জিনোম থাকে, বাদ বাকি সবার থাকবে হ্যাপ্লয়েড জিনোম। আর আর বাকি তো বলেছি যে এদের সারাউন্ড বাই প্রোটিন কোড কল্ড এ ক্যাপসিড মেড আপ অফ সাবইউনিটস অফ ক্যাপসোমেয়ার্স। তাহলে এইটা ভাইরাস ইজ নাথিং নান আদার দেন নিউক্লিও ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড ক্যাপসিড প্রোটিন, তাহলে একসাথে রেখে বলা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। এখন এর ভিতরে যে আবার ভাইরাল যে নিউক্লিও ক্যাপসিড থাকে, এটার মধ্যে আবার দুই ধরনের থাকে, ইকোসাহেড্রাল, হেলিক্যাল। আমাদের এইটুকু নাম জানলেই হবে যে ইকোসাহেড্রাল হেলিক্যাল থাকে। আর বাদ বাকি এনভেলপের কথা আগেই বলেছি, যে এদের এনভেলপ ভাইরাস যেগুলো থাকে, সাধারণত এই যে এনভেলপটা আসে এটা হোস্ট সেলের সেল মেমব্রেন থেকে আসে, উইথ দ্য এক্সেপশন অফ হার্পিস ফ্যামিলি। সেখানে এদের যে এনভেলপটা আসে এটা চলে আসবে হোস্ট সেলের নিউক্লিয়ার মেমব্রেন থেকে। তাহলে সবগুলো থাকবে এনভেলপ ভাইরাসের সেল মেমব্রেন থেকে। হার্পিস ফ্যামিলির এনভেলপ ভাইরাসের এদের থাকবে নিউক্লিয়ার মেমব্রেন থেকে। তাহলে এটাও একটা প্রোটিন। ভাইরাল প্রোটিন, ভাইরাল প্রোটিন যেগুলো রয়েছে, ক্যাপসিড প্রোটিন প্রোটেক্ট দ্য জিনোম, ডিএনএ, আরএনএ and degradation by nucleus. The protein on the surface of the virus mediated the attachment of the virus to a specific receptor. এই কথাটা কেন বলছি, এই কথাটা বলার এটাই কারণ যে এই যে সারফেসে, ক্যাপসিডের সারফেসে যে প্রোটিন গুলো রয়েছে, তাদের একটা অ্যাফিনিটি রয়েছে বা অর্গান স্পেসিফিসিটি রয়েছে। লাইক হেপাটাইটিস ভাইরাস, এদের কি দেখবেন যেটা হেপাটোট্রফিক ভাইরাস, হ্যাঁ। দেন পারভোভাইরাস B19, এটা আরবিসি কে অ্যাটাক করছে। তাহলে এটা কি, এদের একটা স্পেসিফিক অর্গান স্পেসিফিকেশন আছে বা এদের একটা অ্যাফিনিটি আছে সার্টেইন অর্গান অর সেলের দিকে। এটা এটা এই সেল সারফেসের উপরে থাকে। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন যে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসকে এখানে বিভিন্ন শেপের ভাইরাস রয়েছে। তার মধ্যে দেখেন কোনটা এখানে স্ফেরিক্যাল, কোনটা ওভাল, কোনটা হেক্সাগোনাল, হ্যাঁ, তাহলে ওটা পলিগোনাল, এরকম বিভিন্ন টাইপের সেল রয়েছে। এখানে আমরা দেখছি একটা এলংগেটেড, একটা আমরা দেখতে পাচ্ছি একটা বুলেট। এই ছবিটা দেখানোর মানে কি, এই ছবিটা দেখানোর অর্থ, কারণ উদ্দেশ্যটা হচ্ছে এই শেপ নিয়ে প্রিভিয়াসলি এফসিপিএস পরীক্ষায় এমসিকিউ টাইপ কোশ্চেন হয়েছে। ফাউন্ডেশন বা আমরা এফসিপিএস রেসিডেন্সি বা যে কোনো পোস্ট গ্রাজুয়েশন রিলেটেড কথাবার্তা বলবো, তাহলে আমরা সবকিছু এখানে টাচ করবো অবশ্যই। দেখেন এই যে র্যাপিডো ভাইরাস, এটা কি র্যাবিস ভাইরাস, হ্যাঁ। এই শেপটা কি দেখেন, বুলেটের মতো। কি কি শেপের দেখেন থাকে, দেখেন এটা কি হতে পারে, স্পেয়ার্স, রড, বুলেট, ব্রিক, এরকম বিভিন্ন শেপের কিন্তু ভাইরাস হতে পারে। তাহলে এখানে আমরা একটা পাচ্ছি স্পেশালি র্যাপিডোভাইরাস বা র্যাবিস, বুলেট শেপ, এবং এটা প্রিভিয়াসলি এফসিপিএস পরীক্ষার একটা সিঙ্গেল কোশ্চেন, সেজন্য এটা আলাদা করে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে তারপরে দেখেন যে এনভেলপের কথা বলছিলাম, ক্রস সেকশন অফ টু টাইপ অফ ভাইরাস, নন এনভেলপ ভাইরাস আর উইথ এ ইকোসাহেড্রাল নিউক্লিয়াস ক্যাপসিড এন্ড এনভেলপ ভাইরাস উইথ এ হেলিক্যাল নিউক্লিয়াস ক্যাপসিড। তাহলে এখানে দুইটা ছবি আসছে, এটা হচ্ছে আমাদের নন এনভেলপ ভাইরাস, এটা হচ্ছে এনভেলপ ভাইরাস, যার বাইরে কি থাকবে, এই যে লিপিড এনভেলপ থাকবে। এবং যে লিপিড এনভেলপের কথা বলেছি, the envelope is lipoprotein membrane composed of lipid derived from the host cell membrane and protein that is virus specific. And the envelope of most virus derived from the cell's outer membrane, with the notable exception herpes virus that derive their envelope from the cell's nuclear membrane. তাহলে এইখানে আমরা একটা কি পাচ্ছি, এক্সেপশন পাচ্ছি। এবং আপনার প্রিভিয়াসলি রেসিডেন্সির কোশ্চেন দেখেন যে ফলোইং আর দ্য ডিএনএ ভাইরাস। এখন আমরা জানি সব ডিএনএ ভাইরাসের থাকবে ডাবল স্ট্যান্ডার্ড, এক্সেপশন সিঙ্গেল স্ট্যান্ডার্ড ভাইরাস, হ্যাঁ। আমরা সেই টপিকস গুলোতে একটু পরে চলে যাচ্ছি। আচ্ছা, এর আগে একটা টপিক অ্যাটিপিক্যাল ভাইরাস লাইক এজেন্ট, যেটা আমাদের লেকচার শিটের মধ্যেই ছিল। দেখেন এই যে অ্যাটিপিক্যাল ভাইরাস লাইক এজেন্ট, হ্যাঁ, তাহলে কোনটা কি সেটা আমরা একটু ডিটেলস দেখব।
ডিফেক্টিভ ভাইরাস এটা কি? কম্পোজড অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিনস বাট ক্যান নট রেপ্লিকেট উইথাউট এ হেল্পার ভাইরাস হুইচ প্রোভাইডস দ্য মিসিং ফাংশন। তার মানে এই ডিফেক্টিভ ভাইরাসের একটা ফাংশন থাকে যেটা মিসিং থাকবে। হ্যাঁ, সেরকম একটা ভাইরাসের এক্সাম্পল হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস। হ্যাঁ, ডিফেক্টিভ ভাইরাস। উইদাউট দ্য হেল্প অফ হেপাটাইটিস বি ভাইরাস দে ক্যান নট রেপ্লিকেট। হ্যাঁ, তাহলে এটা একটা ডিফেক্টিভ ভাইরাস। সিউডোভেরিয়ন্টটা কি? কন্টেইন হোস্ট সেল ডিএনএ ইনস্টেড অফ ভাইরাল ডিএনএ উইথ দ্য ক্যাপসিড। তার মানে বাইরে যে ক্যাপসিড বা ক্যাপসোমিয়ার যেটা থাকবে এটা তো ভাইরাসের নিজের, বাট ভেতরে যে নিউক্লিক অ্যাসিডটা থাকার কথা ছিল সেটা ভাইরাসের নিজের না হয়ে হোস্ট সেলের যে ডিএনএটা সেটা এর ভিতর থাকবে। এর নামটা হচ্ছে সিউডোভিরিয়ন্স। আর ভিরিওয়েডটাকে, ভিরিওয়েড কনসিস্ট অফ সোললি এ সিঙ্গেল মলিকিউল অফ সার্কুলার আরএনএ উইদাউট এ প্রোটিন কোড অর এনভেলপ। তার মানে কি বাইরের যে প্রোটিন কোড বা এনভেলপ থাকার কথা ছিল থাকবে না, শুধুমাত্র এর নিউক্লিক অ্যাসিড জিনোমটা থাকবে সার্কুলার আরএনএ, যেটা সার্কুলার আরএনএ। আর লাস্টলি প্রিয়ন্স। প্রিয়ন্স কি? infectious particle that are composed solely of protein that contain no detectable nucleic acid। তার মানে এর ভেতরে কোনো জিওম নিউক্লিক আরএনএ দিয়ে কিছুই নাই, শুধু প্রোটিনটা রয়েছে, ক্যাপসিড প্রোটিন। এবং এটা কি করে? স্লো ডিজিজ করে। হ্যাঁ, এবং আমরা এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা এই বায়োলজি ক্লাসের শেষের দিকে চলে গেলে তখন দেখবো যে স্লো ভাইরাল ডিজিজ রয়েছে কিছু, দেখ আইদার কজড বাই কনভেনশনাল ভাইরাস অর বাই প্রিয়ন। তাহলে সেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই নামগুলো শুধু আমরা দেখবো। তাহলে প্রিয়ন আর কনভেনশনাল ভাইরাসের মধ্যে একটু ডিফারেন্সটা কি? প্রিয়ন্সের মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড নাই, ভাইরাসের থাকবে। আর এর যে প্রোটিন থাকবে প্রিয়ন্সের এনকোডেড বাই সেলুলার জিনস। হ্যাঁ, আর কনভেনশনাল ভাইরাসের যে ভাইরাল প্রোটিনটা থাকবে এটা এনকোডেড বাই ভাইরাল জিন। তার মানে এই দুটো প্রোটিনের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। আর ইনঅ্যাক্টিভেটেড র্যাপিডলি বাই আলট্রাভায়োলেট লাইট অর হিট। তার মানে ইউভি লাইট অর হিট থাকলে প্রিয়নটা ইনঅ্যাক্টিভেটেড হবে না, নো লেখা আছে, ভাইরাসটা ইনঅ্যাক্টিভেট অথবা ডিস্ট্রয়েড হয়ে যাবে। অ্যাপিয়ারেন্স ইন ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখলে আমরা কিভাবে কেমন দেখতে পাবো? এটা আমরা পাবো ফিলামেন্টাস রডস অর অ্যামাইলয়েড লাইট, মানে অ্যামাইলয়েড প্রোটিনটা যেমন দেখতে ঠিক তেমন আমরা দেখতে পাবো। আর ইকোসাহেড্রাল অর হেলিক্যাল যেটা সিমিট্রি, এটা আমরা কনভেনশনাল দেখতে পাবো, হেলিক্যাল অথবা ইকোসাহেড্রাল। আর ইনফেকশনস ইনডিউসেস অ্যান্টিবডি। তার মানে কি আমাদের যে কোনো কনভেনশনাল ভাইরাস আমাদের বডিতে যদি আসে সেটাকে অ্যান্টিজেন হিসেবে ট্রিট করবে, তার এগেইনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হবে। বাট প্রিয়ন্সের ক্ষেত্রে এই ধরনের কোনো অ্যান্টিবডি ফর্মেশন হবে না। এমনকি দে ডোন্ট ইনডিউস ইনফ্লামেশন, তারা কিন্তু ইনফ্লামেশনও করে না, যেটা কনভেনশনাল ভাইরাস করছে। তাহলে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন প্রিয়ন অ্যান্ড কনভেনশনাল ভাইরাস। এখন আমাদের লেকচারে আমরা আবার চলে যাই। তাহলে অ্যাটিপিক্যাল ভাইরাস লাইক এজেন্ট আমরা মোটামুটি ডিসকাস করে ফেলছি। এখন স্টেপ অফ ভাইরাল রেপ্লিকেশন, তার মানে আমাদের বডিতে যখন আসে, আসার পরে কি কি কাজ হয়। হ্যাঁ, এখানে অ্যাজ এ হোল অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন, আনকোটিং, সিনথেসিস অফ নিউক্লিক অ্যাসিড এন্ড প্রোটিন, প্রোজেনি, ভিরিয়ন অ্যাসেম্বলি, ভিরিয়ন রিলিজ ফ্রম দ্য সেল, আইদার বার্ডিং অর সেল লাইসিস, দেন ফার্দার এরা নিউ সেলকে অ্যাটাক করে। ঠিক আছে, এইভাবে সার্কুলেশন চলতে থাকবে। আইদার যদি আমাদের এটা যে সেলকে ইনফেক্টেড করে রাখে, আমাদের বডির সাইটোটক্সিক টি সেল যখন এই ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে ফেলে, সেখান থেকে কি হতে পারে, সেলটা ড্যামেজ হয়ে গেলে ভাইরাসটাও কিল হয়ে যেতে পারে, অথবা সেই ভাইরাস নতুন করে আমাদের নতুন সেলকে অ্যাটাক করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের রেপ্লিকেশন। আমরা এইখানে একটু দেখি যে অ্যাটাচমেন্ট এন্ড পেনিট্রেশন বাই প্যারেন্টেরাল ভিরিয়ন, মানে ফার্স্টে এন্ট্রি করছে আনকোটিং অফ দ্য ভাইরাল জিনোম, আর্লি ভাইরাল এমআরএনএ সিনথেসিস। এটা কি করবে? আর্লি ভাইরাল প্রোটিন সিনথেসিস করবে, ভাইরাল জিনোম রেপ্লিকেশন হবে, দেন লেট এমআরএনএ সিনথেসিস হবে, লেট ভাইরাল প্রোটিন সিনথেসিস এন্ড প্রোজেনি ভিরিয়ন অ্যাসেম্বলি। তার মানে কি একে দেখেন একটা সেলকে অ্যাটাকও করছে এবং নতুন নতুন প্রোজেনি ভাইরাসটা ফর্মেশন করছে, ভিরিয়ন রিলিজ ফ্রম দ্য সেল। নেক্সট আমরা এখানে যেটা পড়বো যে ভাইরাল যে নিউক্লিক অ্যাসিড সেটার যে রেপ্লিকেশন হচ্ছে সেটা কোথায় হচ্ছে, এবং এক্সেপশন গুলো যেটা আমাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। এবং আমাদের লেকচার শিটে প্রথমে আমরা দেখি যে দেখেন ইম্পর্টেন্ট ফিচার অফ রিগার্ডিং ভাইরাল রেপ্লিকেশন, দ্য জিনোম অফ ডিএনএ ভাইরাস usually double stranded except parvovirus
parvovirus B19. DNA viruses are usually replicate in the nucleus except pox virus. এখানে 5 স্টার আছে, আপনাদের কলমের খালি যতগুলো আছে এর পাশে আর অনেকগুলা করে স্টার দেন, এগুলা ইনফিনিটি স্টার কোশ্চিন। ঠিক আছে, এইগুলা থেকে পরীক্ষায় অবশ্যই অবশ্যই কোশ্চিন আসবে। এই যে এই লাইনটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে, এতটুকু জায়গা থেকেই আপনি ধরে নেন পরীক্ষায়, রেসিডেন্সি পরীক্ষা বিশেষ করে 2 থেকে 3টা কোশ্চিন শুধু এই এতটুকু জায়গার মধ্যে থেকে চলে আসবে। তাহলে দেখেন, DNA virus replicate in the nucleus except pox virus. The RNA virus usually single-stranded except reovirus or rotavirus. Most RNA virus replicate in the cytoplasm. তার মানে cytoplasm exception কি retrovirus and influenza virus. তাহলে দেখেন 4টা টপিকস, কিন্তু একটা DNA ভাইরাস ডাবল স্ট্র্যান্ডেড, এক্সেপশন কি পারোভাইরাস B19, একটা টপিক, এটা একটা এমসিকিউ। ডিএনএ ভাইরাস রেপ্লিকেট করে নিউক্লিয়াস এক্সেপ্ট পক্স ভাইরাস, একটা টপিক, একটা এমসিকিউ। আরএনএ ভাইরাস গুলা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয় এক্সেপ্ট রিও আর রোটা ভাইরাস, একটা টপিক, একটা কোশ্চেন রেসিডেন্সি। মোস্ট আরএনএ ভাইরাস রেপ্লিকেট ইন দ্য সাইটোপ্লাজম এক্সেপ্ট রেট্রো অর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আরেকটা, এবার আসি হচ্ছে ভাইরাস হ্যাভিং সেগমেন্টেড জিনোম। এর মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা অর্থোমিক্স, এখানে থাকবে আর রিও ভাইরাস বা রোটা ভাইরাস। এটা আরো 2টা এক্সাম্পল আছে, এখানে আপনারা অ্যাড করে নেবেন, আমি সেটা বলে দিচ্ছি একটুক্ষণ পরে। আর ডিপ্লয়েড ভাইরাসের ক্ষেত্রে আগেই বলেছি সব ভাইরাস গুলা হ্যাপ্লয়েড ভাইরাস এক্সেপ্ট রেট্রোভাইরাস, এইচআইভি আর হিউম্যান টি সেল লিউকেমিক ভাইরাস, এটা ডিপ্লয়েড ভাইরাস। আর ভাইরাস হ্যাভিং সেগমেন্টেড জিনোম, এটা আরেকটি ইনফিনিটি টপিক, সেটা এখনই আমরা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এতক্ষণ যেটা ডিসকাস করলাম যে কোথায় রেপ্লিকেট করে, সেটা এখানে সুন্দর করে মার্কিং করা আছে। এটা লেন্স থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পেজ নাম্বার 224 থেকে 15th এডিশন। আচ্ছা, যেটা বলেছিলাম সেগমেন্টেড, কোনো ডিএনএ ভাইরাসের মধ্যে সেগমেন্টেড কোনো জিনোম নাই, তাহলে আমরা ক্লিয়ার যে ওখানে কোনো সেগমেন্টেড জিনোম না, ওগুলো বা আরএনএ ভাইরাসের মধ্যে সেগমেন্টেড আছে। তার মধ্যে দেখেন এই যে রিও ভাইরাস, রিওর এক্সাম্পল, রিও ফ্যামিলির মধ্যে কি আছে, রোটা ভাইরাস, এখানে 10 to 11 সেগমেন্ট রয়েছে। দেন চলে আসবে অর্থোমিক্সো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এখানে 8 সেগমেন্ট রয়েছে। তারপর চলে আসবে অ্যারিনা ভাইরাস, এর মধ্যে লাসা ফিভার, লিম্ফোসাইটিক কোরিওমেনিনজাইটিস, এটা 2টা সেগমেন্ট রয়েছে। দেন বানিয়া ভাইরাস, এর এক্সাম্পল হচ্ছে ক্যালিফোর্নিয়া এনকেফালাইটিস ভাইরাস, হান্টা ভাইরাস, এর মধ্যে 3টা সেগমেন্ট রয়েছে। তাহলে দেখেন আমরা সেগমেন্টেড কি কি ভাইরাস রয়েছে, আপনারা আমাদের লেকচার শিটে যেখানে ইনফ্লুয়েঞ্জা রিও রোটার পাশে রয়েছে, আপনারা অ্যারিনা ভাইরাস ফ্যামিলি এবং বানিয়া ভাইরাস, এদের যে ভাইরাস এবং ভাইরাস ফ্যামিলির যে মেম্বাররা রয়েছে সেগুলোর নাম এখানে অবশ্যই অ্যাড করে নেন বই থেকে। তাহলে যারা ক্লাস আমার সাথে কানেক্টেড আছেন এবং পরবর্তী যে রেকর্ডটা দেখবেন অবশ্যই এটা অ্যাড করে ফেলবেন, কারণ পরীক্ষায় এক্সাম্পল গুলো জানা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এইগুলো পরীক্ষায় প্রিভিয়াস কোশ্চিন দেখবেন রেসিডেন্সিতে সরাসরি আসে, এখান থেকে এফসিপিএস পরীক্ষায় কোশ্চিন আসে। তো এরকম ছোট জিনিস যেটা পড়লেই পারা যায়, সেটা আপনার ভুল করলে চলবে না। এবার আসি আমরা ক্লাসিফিকেশন অফ ভাইরাস। ক্লাসিফিকেশন মেইনলি আমরা ভাগ করেছি ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস, এবং এই ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস ফ্যামিলির মধ্যে কিছু আছে এনভেলপ, কিছু আছে নন এনভেলপ। এবং ঠিক এইভাবে কোশ্চিন চলে আসে যে সরাসরি এভাবে চলে আসে যে নন এনভেলপ ভাইরাস অথবা নন এনভেলপ ডিএনএ ভাইরাস অথবা এনভেলপ আরএনএ ভাইরাস, এইভাবে কোশ্চিন চলে আসে। তো আমরা ঠিক আমাদের এই বক্স গুলো যদি লেন্স থেকে পড়ে ফেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো ঝামেলা নেই। দেখেন, পারভো ভাইরাস, পলিওমা ভাইরাস এবং প্যাপিলোমা ভাইরাস, শুধু এইগুলোর নাম কিন্তু পড়লে হবে না, এর পাশাপাশি এর এক্সাম্পল, এদের ফ্যামিলিতে কোন কোন মেম্বার আছে। পারো ভাইরাসের মধ্যে পারো ভাইরাস B19, পোলিওমা ভাইরাসের মধ্যে জেসি ভাইরাস, বিকে ভাইরাস, প্যাপিলোমা ভাইরাসের মধ্যে রয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অ্যাডিনো ভাইরাসের মধ্যে অ্যাডিনো ভাইরাস ফ্যামিলি। তাহলে এই যে PA, আমি এটা পড়ি 3PA, এইটা এই 3টা হচ্ছে ডিএনএর মধ্যে নন এনভেলপ, এদের কোনো এনভেলপ নাই।
এখানে একটা খেয়াল করেন, এই 3P এর মধ্যে অনেক সময় পক্সও মানে মিলিয়ে যায়, ঠিক আছে, আমাদের মধ্যে পি বলতে কি তাহলে পক্স ভাইরাস না? তাহলে এটা মনে রাখবেন যে পক্স ভাইরাস, স্মল পক্স, যেটা আমাদের দেশ মানে সারা পৃথিবী থেকে অলরেডি ইরাডিকেট হয়ে গেছে, সেই পক্স ভাইরাস হচ্ছে এই 3টা P এর মধ্যে আসবে না। তাহলে কোনটা আসবে? HHP মনে রাখবেন, HHP বা HP ল্যাপটপ একটা ব্র্যান্ড, এটা দিয়ে মনে রাখতে পারেন। এইচপি, তার মধ্যে একটা পক্স হচ্ছে ইরাডিকেট হয়ে যাওয়া সেই ফ্যামিলি, যার মধ্যে রয়েছে স্মল পক্স, মলাস্কাম কন্টাজিওসাম ভাইরাস, এটা স্টিল প্রেজেন্ট, হ্যাঁ, মলাস্কাম কন্টাজিওসাম প্রেজেন্ট আছে। এবং হেপাডিএন এর মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস আর হারপিস ফ্যামিলির মধ্যে আমরা অলরেডি সবগুলোর নাম জানি। তাহলে এই যে এইচপি দিয়ে মনে রাখতে পারি যে এইগুলো হচ্ছে এনভেলপ ভাইরাস। এবং দেখেন এদের যে ক্যাপসিড প্রোটিন, যেটা ক্যাপসিডের সিমিট্রি, ডিএনএ ভাইরাসের সবগুলো ইকোসাহেড্রাল, আর পক্স ভাইরাসের হচ্ছে কমপ্লেক্স। এবং পক্স ভাইরাসের সাইজটা যদি একটু খেয়াল করেন, দেখেন ন্যানোমিটারে সবগুলো দেখেন 20 বা 45 50, এটা সাইজটা দেখেন 250 ইন্টু 400। তাহলে এইটার নাম স্মল পক্স ভাইরাস হলেও ভাইরাসের মধ্যে সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে পক্স ভাইরাস, স্মল পক্স ভাইরাস, ঠিক আছে। তাহলে এটার পাশে একটা স্টার দিয়ে লিখে রাখতে পারেন যে ভাইরাসের মধ্যে সবচেয়ে বড় সাইজের ভাইরাস কোনটা? পক্স ভাইরাস, লার্জার সাইজ। আর লেন্থের দিক থেকে ওখানে কি দেখাই দিচ্ছে, এই যে ফিলো ভাইরাস, হ্যাঁ, বা পাইলো ভাইরাসটা কি সবচেয়ে বেশি এলংগেটে, লম্বায় বড়। এই যে এটা হচ্ছে ফিলো ভাইরাস, সবচেয়ে বড় সাইজের। আর পক্স ভাইরাস হচ্ছে লার্জেস্ট ভাইরাস, হ্যাঁ, তাহলে লার্জেস্ট আর ইলংগেটেড ভাইরাস, সবচেয়ে বড়, লংগেস্ট এবং লার্জেস্ট, যেটা আলাদা আলাদা। এবার আমরা আমাদের লেকচার শিটের দিকে আবার চলে যাই, যে তাহলে এই যে ক্লাসিফিকেশন অফ ভাইরাস কিভাবে কিভাবে করতে হবে, আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাই যে একটা আহ ভাইরাসকে, একটা ভাইরাস এসে আমাদের যে বডি সেলকে সেলকে ইনফেক্ট করলো। এখন ইনফেক্ট হওয়ার পরে এর আউটকাম কি কি হতে পারে, এইটা আমাদেরকে একটু জানতে হবে। আমরা যদি আউটকামের দিকে যাই, দেখেন একটা ইনফেক্টেড, দেয়ার আর 4 মেইন ইফেক্টস অফ ভাইরাস ইনফেক্টেড সেল, মানে ভাইরাস ইনফেকশন অন দ্য সেল। কি কি আউটকাম হতে পারে? একটা হচ্ছে সেলটা ডেথ হয়ে যেতে পারে, দেন ফিউশন অফ সেলস টু ফর্ম মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল, then malignant transformation and no apparent morphological or functional changes। তাহলে এই চারটা আমাদের আউটকাম হতে পারে। Infected cell frequently contain inclusion body, which is discrete areas containing viral proteins or viral particles। এবার এছাড়া আমরা কি বলেছি, যে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফরমেশন করে। এইটার মধ্যে হারপিস ফ্যামিলি, বিশেষ করে হারপিস ফ্যামিলির প্রথম চারটা যে আমরা পড়ি, হারপিস সিমপ্লেক্স 1, হারপিস সিমপ্লেক্স টাইপ 2, এবং সাইটোমেগালো ভাইরাস আর ভেরিসেলা জোস্টার, এই চারটা কি করে? মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফরমেশন করে। এর পাশাপাশি প্যারামিক্সো ভাইরাস, এরা কি করে? মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফরমেশন করে। তাহলে জায়ান্ট সেল ফরমেশন করে এর এক্সাম্পল গুলো আমরা জেনে গেলাম। এইটা আরেকটা ইম্পর্টেন্ট, এইটার পাশে আপনারা 5টা স্টার দেবেন। তাহলে আমরা আগে পড়েছি যে কি কি আউটকাম, হ্যাঁ, যে চারটা আউটকাম হয়, তার মধ্যে একটা কি ইনক্লুশন বডিও কিন্তু ফরমেশন করতে পারে। এখন ইনক্লুশন বডির আমরা আমাদের লেকচার শিটে যাই, যে ডিসক্রিট এরিয়াস অফ ইনফেক্টেড সেল কন্টেইনিং ভাইরাল প্রোটিন আর ভাইরাল পার্টিকেলস। এর মধ্যে অনেকগুলো এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, যে নেগ্রি বডি, আউস, পক্স ভাইরাস, জোস্টার, এইগুলোর মধ্যে কিছু রয়েছে যেগুলা ফরমেশন করবে সাইটোপ্লাজমে, হ্যাঁ। তাহলে কোথায় ফরমেশন করছে? সাইটোপ্লাজমে
ইনক্লুশন বডি, আর কিছু ফরমেশন করবে, ইনক্লুশন বডি ফরমেশন করবে কোথায়, সেটা হচ্ছে নিউক্লিয়াস, আর কিছু আবার করবে কি বোথ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, দুই জায়গায় এটা ফরমেশন করবে। তাহলে এই এক্সাম্পল গুলা আমাদেরকে জানতে হবে। তাহলে এই ইনক্লুশন বডি যেগুলো আছে এটার পাশে ইনফিনিটি স্টার দিয়ে দেন এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে এফসিপিএস পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি কোশ্চিন আসে, বিশেষ করে এমসিএ এসবিএ টাইপ কোশ্চিন, এফসিপিএস টাইপের ইনক্লুশন বডি থেকে কোশ্চিন চলে আসে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ভাইরাসের প্যাথোজেনেসিস চ্যাপ্টারে। প্যাথোজেনেসিস চ্যাপ্টারের মধ্যে মেইনলি ইম্পর্টেন্ট ভাইরাসের ট্রান্সমিশন, মানে ভাইরাসটা ট্রান্সমিশন হচ্ছে কোন কোন রুটে। তার মধ্যে প্রথম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, মানে মাদার টু ফিটাস, মাদার টু বেবিতে যে ট্রান্সমিশন। সেখানে টেবিলটা তো আমরা অলরেডি লেন্স থেকে দেখিয়ে দিব। এছাড়াও আরো ডিফারেন্ট সাইটে আছে, যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট, জেনিটাল ট্র্যাক্ট, থ্রু স্কিন বা মসকিটো বাইট, হ্যাঁ ডিফারেন্ট সাইডে, বা এদের অ্যানিমাল রিজার্ভার আছে কিনা, এই টাইপের যে কোশ্চেন গুলা, সেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই যে পোর্টাল অফ এন্ট্রি, কোনটা রেসপিরেটরি ট্র্যাক্টে, ইনফ্লুয়েঞ্জা আমাদের সাধারণত যে গুলা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করছে, ইনফ্লুয়েঞ্জা, রাইনো, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, হ্যাঁ এই ভাইরাস গুলোর পাশাপাশি এই যে দেখেন ইপস্টিন বার ভাইরাস, ভেরিসেলা জোস্টার, হার্পিস সিমপ্লেক্স, সাইটোমেগালো, মিজলস, মাম্পস, রুবেলা, হান্টা অ্যাডিনো পার্ভোভাইরাস বি19, এই সবগুলো আলটিমেটলি ইনফেক্টেড হয় রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে। আমরা কিন্তু কোশ্চিন করার সময় অনেক সময় আমাদের মাথা চলে আসে অনলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে যে ভাইরাস গুলা, মনে হয় যে ওইগুলাই শুধু রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে, বাট হার্পিস ফ্যামিলির, তারপরে এমএমআর, তারপরে পারভাইরাস বি19 যেটা আরবিসি কে অ্যাটাক করে, সেটারও আলটিমেটলি রুট অফ ট্রান্সমিশনটাকে রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রোইন্টেস্টিনালের মধ্যে সাধারণত দেখবেন যে এগুলো মোরাললেস সবাই গ্যাস্ট্রোএন্টারাইটিস করছে, হেপাটাইটিস, এবার হেপাটাইটিস করলেও সেটা গ্যাস্ট্রোএন্টারাইটিসও করে। পোলিও ভাইরাস, রোটা ভাইরাস, নরো ভাইরাস, এগুলো সবাই ডায়রিয়া করছে। এছাড়া পোলিওতে কি হবে, পোলিও মাইলাইটিস। স্কিন, স্কিনের মাধ্যমে র্যাবিস, যেটা ডগ বাইটে। এছাড়া ইয়েলো ফিভার, ডেঙ্গি, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, এগুলো কি সবগুলো হচ্ছে মসকিটো বাইট। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, দেখেন এটা স্কিন টু স্কিন কন্ট্যাক্টের কারণেও এটা ছড়াতে পারে। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু স্কিন এবং জেনিটাল ট্র্যাক্ট দুই ভাবেই ইনফেকশন করতে পারে। আর জেনিটাল ট্র্যাক্টে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, তারপরে এইচআইভি, হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 এরা ছড়াতে পারে। এখন দেখেন যে জেনিটাল ট্র্যাক্টের মাধ্যমে একটা এক্সেপশন, সেটা হচ্ছে টাইপ 1ও ছড়াতে পারে। কিভাবে, যদি কোনো মানে পেশেন্ট যদি ওখানে কি থাকে, যেরকম ওরাল সেক্স প্র্যাকটিস করে, সেইখানে কিন্তু খুবই রেয়ার যদিও, সেখানে কি টাইপ 1 দিয়ে জেনিটাল ইনফেকশন, অথবা টাইপ 2 দিয়ে হার্পিস ল্যাবিয়ালি, সেটা হচ্ছে জিঞ্জিভাইটিস, ঠিক আছে, এই টাইপের ভাইস ভার্সা হতে পারে ইন কেস অফ ওরাল সেক্স। তাহলে এই জেনিটাল ট্র্যাক্টর এখানে থাকতে পারে। এছাড়া ব্লাড দিয়ে হেপাটাইটিস বি, সি, ডি, মেগালোভাইরাস, এগুলো ভাইরাসের মধ্যে ইম্পর্টেন্ট। এবং এর সাথে রিলেটেড কি, ব্লাড ট্রান্সমিশনের সময় আমাদের কোনটা স্ক্রিনিং করতে হবে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে আমাদের কিন্তু কোনটা করা হয়, হেপাটাইটিস বি, সি, এইচআইভি, এটা কিন্তু কমনলি স্ক্রিনিং এ ইনফেকশনটা চেক করা হয়। ট্রান্সপ্লাসেন্টাল, এবার দেখেন ট্রান্সপ্লাসেন্টা ইম্পর্টেন্ট। সাইটোমেগালো ভাইরাস, রুবেলা, রুবেলা আর হচ্ছে পারোভাইরাস বি19, হ্যাঁ এইটা আরো ডিটেলস লেখা আছে এই টেবিলে আসছে। ভাইরাস দ্যাট কমনলি কজ পেরিনেটাল ইনফেকশন, ট্রান্সপ্লাসেন্টাল এখানে সাইটোমেগালো, পারোভাইরাস বি19, রুবেলা ভাইরাস, জিকা ভাইরাস। এছাড়াও একটা লাইন এখানে আছে, হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, এই লাইনটা মার্কিং করেন আপনারা সবাই, যে হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস অলসো ট্রান্সপ্লাসেন্টালি ট্রান্সমিটেড ট্রান্সপ্লাসেন্টালি অ্যান্ড ব্রেস্ট। তার মানে এই যে ভার্টিক্যাল ট্রান্সমিশন, ট্রান্সপ্লাসেন্টাল এট দ্য টাইম অফ বার্থ এবং ব্রেস্ট ফিডিং, তিনটা ওয়েতে ইনফেকশন করে কে, এইচআইভি। তাহলে সুন্দর করে মনে রাখতে হবে। আচ্ছা, এট দ্য টাইম অফ বার্থ হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, হার্পিস সিম্পলেক্স টাইপ 2, এইচআইভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ব্রেস্ট ফিডিং এ সাইটোমেগালো ভাইরাস, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, এর সাথে প্লাস যোগ হবে এইচআইভি ভাইরাস, এখানেও প্লাস যোগ হবে এইচআইভি ভাইরাস। এবং এই টেবিলগুলো ইনফিনিটি স্টার, হ্যাঁ, যখন লাস্ট 30 মিনিটস এর মধ্যে
লাস্ট 30 মিনিটস এর মধ্যে বায়োলজি থেকে যতগুলা টপিকস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনার ধরে রাখেন রেসিডেন্সিতে 50% কোশ্চেন বায়োলজি এই 30 মিনিটস এর টপিক থেকে কাভার হয়ে গেছে। আর এবং এফসিপিএস ও আপনারা পেপার 3 তে যখন থাকবে সেখানেও কিন্তু দেখবেন যে এইখানে বায়োলজি থেকে যদি 3 থেকে 4টা কোশ্চেন আসে, আপনি 4টা কোশ্চেন 2টা কোশ্চেন অলরেডি আপনি পড়া হয়ে গেছে। আচ্ছা, এরপর আরেকটা টেবিল যে যে ভাইরাস গুলার অ্যানিমাল রিজার্ভার থাকে, হ্যাঁ, যেমন র্যাবিস এর ক্ষেত্রে কি দেখেন, ডগস আছে, তারপরে এটা স্কাঙ্ক আছে, রেকুনস, ব্যাট, তারপর ডেভেলপিং কান্ট্রিতে ডগ, এগুলো তো র্যাবিস। হান্টা ভাইরাসের ক্ষেত্রে ডিয়ার মাইস, ইয়েলো ফিভারের ক্ষেত্রে মানকি, ডেঙ্গি ভাইরাসের মানকি আলাদা অ্যানিমাল রিজার্ভার আছে। আর এনকেফালাইটিস ভাইরাস ওয়াইল্ড বার্ড, সার্স করোনা ভাইরাস সিভেট ক্যাট, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা চিকেন অ্যান্ড আদার ফাউল, মানে অন্যান্য যে চিকেন ডাক যেগুলো আছে টাইপের গুলো এদের কি আছে, অ্যানিমাল রিজার্ভার আছে। তাহলে এই ধরনের একটা কোশ্চিন দেখবেন রেসিডেন্সিতে আছে যে হিউম্যান ইজ দ্য অনলি হোস্ট ফর দ্য ফলোইং ভাইরাস, এই টাইপের একটা কোশ্চিন আছে। তার মানে এইগুলাকে যদি আমরা যাদের আলাদা অ্যানিমাল রিজার্ভার আছে সেগুলোকে এক্সক্লুশন করে ফেলি তাহলে ওটার অ্যান্সার হয়ে যায়। তাহলে সহজে আমরা এটা মনে রাখবেন যে এই টেবিলের এই নামগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এইবার আর একটা আমরা কথা বলবো যে ভাইরাসের সেরোটাইপ। হ্যাঁ, দেখবেন আমাদের বডির কিছু ভাইরাস আছে, ইনফেকশন হয়, ভাইরাস ইনফেকশন হয়, সেগুলোর একটাই সেরোটাইপ থাকে। আবার কিছু কিছু ভাইরাসের থাকে সেগুলো দেখা যাচ্ছে যে অনেক মাল্টিপল ভাইরাস থাকে, এদের মাঝে মাঝে এদের কি করে চেঞ্জিং সেরোটাইপ চেঞ্জ করে ফেলে। যে এই যে চেঞ্জিংটা হয়, এটা যে খুব একদম বেসিক চেঞ্জ হয়ে যায় ব্যাপারটা কিন্তু এমন না, হ্যাঁ, খুবই মাইনর চেঞ্জ হয়। আমরা কিন্তু এটা সবাই জানি যে অ্যান্টিজেনিক শিফট, অ্যান্টিজেনিক ট্রিপ্ট, এর মধ্যে একটা মেজর একটা মাইনর, হ্যাঁ, এরকম মাইনর চেঞ্জ হয় যেরকম ইনফ্লুয়েঞ্জাতে। যেমন এখন আমরা করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে করোনার ক্ষেত্রে বারবার আমরা এটা শুনতে পাচ্ছি যে এটার হচ্ছে নতুন স্ট্রেইন চলে আসছে, হ্যাঁ, যে একবার আমরা ডেল্টা ভেরিয়েন্ট দেখছি এখন খুব বেশি, এছাড়া ল্যামডা কাপ্পা এরকম ভেরিয়েন্ট আছে। আসলে এটা কিছু না, এগুলো সবগুলো তো মাইনর চেঞ্জ হচ্ছে। তো এই মাইনর চেঞ্জ হওয়ার কারণে হয়তো এদের প্যাথোজেনেসিটি, এদের ট্রান্সমিশনের যে স্পিড এটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, হয়তো ভবিষ্যতে এটার চেঞ্জের কারণে কমে যেতে পারে। আমরা আসলে এখনো জানি না সেটা কি হবে। যেমন ইনফ্লুয়েঞ্জার এক্সাম্পলের ক্ষেত্রে দেখি, যখন ইনফ্লুয়েঞ্জা দিয়েও কিন্তু বেশ কয়েকটা কি হয়েছে, এপিডেমিক, প্যান্ডেমিক এগুলো হয়েছে, বাট আফটার সেভারেল অর ডিকেটস সেটা কি হচ্ছে, আস্তে আস্তে এটা একটা এমন একটা এখন ভেরিয়েন্টে আছে যেগুলো দিয়ে ইনফেকশন হলে সাধারণত ফ্লু লাইক সিনড্রোম হয়, হ্যাঁ, এবং এইটার সেরোটাইপটা কিন্তু চেঞ্জিং। তাহলে এই সেরোটাইপের এক্সাম্পল গুলা দেখেন, যে সেরোটাইপ অফ সাব মেডিকেলি ইম্পর্টেন্ট ভাইরাস কি আছে, ভাইরাস উইথ মাল্টিপল র্যাপিডলি চেঞ্জিং সেরোটাইপ। তার মানে কি, এই 3টা ভাইরাসের, ইনফ্লুয়েঞ্জা, হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এই ভাইরাস গুলার সেরোটাইপ আছে কি, মাল্টিপল সেরোটাইপ আছে, মোর দেন ওয়ান, ঠিক আছে, সেটা একটা দুইটা হোক অথবা 1000 হোক অথবা 100 হোক, মাল্টিপল সেরোটাইপ আছে। বাট এদের এই যে সেরোটাইপের চেঞ্জিংটা র্যাপিডলি হয়। এখন আরো কিছু ভাইরাস আছে, ভাইরাস উইথ মাল্টিপল সেরোটাইপস দ্যাট ডু নট চেঞ্জ। তার মানে অনেকগুলো সেরোটাইপ আছে, বাট এই যে এদের মতো যে এই গ্রুপের ভাইরাসের মধ্যে যাদের জেনেটিক রিঅ্যাসর্টমেন্টের কারণে যে র্যাপিডলি চেঞ্জ হয়, এদের এই সেরোটাইপ গুলো চেঞ্জ হয় না। যেমন পোলিও, হ্যাঁ, এবিসি আছে, রাইনো ভাইরাসের 100, ওই 100 ফিক্সড হয়ে আছে। এরকম অ্যাডিনো, প্যাপিলোমা ভাইরাস, রোটা ভাইরাস, নরওয়ার্ক, সিনসেটিয়াল ভাইরাস, সবগুলোর মাল্টিপল সেরোটাইপ আছে, বাট দে ডু নট চেঞ্জ। এবার আসি ভাইরাস উইথ এ সিঙ্গেল স্টেবল সেরোটাইপ, এদের একটা করেই সেরোটাইপ আছে, এই জন্য এদের ভ্যাকসিন আছে, এবং এই ভ্যাকসিন দিয়ে এরা ওয়েল প্রিভেন্টেবল ডিজিজ। যেমন মিজলস, মামস, রুবেলা, ভেরিসেলা জোস্টার, হার্পিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, র্যাবিস ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, স্মলপক্স। আর কিছু ভাইরাস আছে দেখেন সিঙ্গেল স্টেবল সেরোটাইপ হুইচ দেয়ার ইজ নো ভ্যাকসিন, ঠিক আছে, এদের সিঙ্গেল সেরোটাইপ কিন্তু এদের এগেইনস্টে আমরা এখনো ভ্যাকসিন তৈরি করতে পারিনি। সেটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, টাইপ 2, এপস্টেইন-বার্গ ভাইরাস, পারোভাইরাস বি 19। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন, রেসিডেন্সি মার্চ 2020-এ কিন্তু এই কোশ্চিনটা এসেছে যে জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট কারণে র্যাপিডলি চেঞ্জিং সেরোটাইপ এক্সাম্পল গুলা ছিল, এই কোশ্চিনটা এসেছে। তাহলে এই টেবিলের পাশে 3টা 4টা স্টার দিয়ে
ঠিক আছে। এবার আমরা আমাদের আবার লেকচারে চলে যাই। এবার আসে ভাইরাল ভ্যাকসিন। ভাইরাল ভ্যাকসিন যখন আমরা পড়বো, এর অ্যাজ এ হোল আমার একটা সাজেশন, অ্যাজ এ হোল এর সাথে যে ব্যাকটেরিয়াল ভ্যাকসিন বা যেগুলো ভ্যাকসিন আছে না, সবগুলো একসাথে পড়বো। এবং পরীক্ষার মধ্যে যতগুলো ভ্যাকসিন আছে, ভাইরাল ভ্যাকসিন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। কারণ বেশিরভাগ আমরা যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সবগুলো দেখবেন এগেইনস্ট ভাইরাস সবচেয়ে বেশি। নর্মাল আমাদের যে ইপিআই শিডিউল সেখানে দেখবেন বেশিরভাগ ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া। তাহলে পাশাপাশি ওগুলো পড়ে ফেলবেন। তাহলে আমাদের এখান থেকে কোশ্চিনটা কিভাবে হবে, যেগুলো হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কি কি আছে, কিল্ড ভ্যাকসিন কি কি আছে, তারপরে হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন কি কি আছে, সাব ইউনিট ভ্যাকসিন কি কি আছে, তারপরে ইউজিং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এগুলো দিয়ে কি কি আছে। তাহলে এই টাইপের। এখন সেটা আমরা সুন্দর করে টেক্সট বুকের সাথে একটু মিলিয়ে দিব, যাতে আমাদের কোনো একটা সিঙ্গেল অপশনও মিস না যায়। আমাদের পরীক্ষার সবগুলো অপশন আমাদেরকে কারেক্ট করে আসতে হবে। কারণ এইগুলো হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল চান্স পাওয়ার মূল অস্ত্র। কারণ এখান থেকে আপনি যেটা পড়ে যাবেন, এটা হুবহু কমন পাবেন, এটা সব অ্যান্সার করতে আসবে। তার মানে ধরুন, সাপোজ আপনি মাইক্রোবায়োলজি পরীক্ষা দিতে যাচ্ছেন, রেসিডেন্সিতে 40টা কোশ্চেন আসছে মাইক্রোবায়োলজি। এইটা ভেরি মাচ পসিবল যে আপনি ওই 40-এর মধ্যে 40ও পেতে পারেন, যদি আপনার সেইভাবে প্রিপারেশন থাকে। হঠাৎ দুই একটা ভুল হলে আপনি 39 পাবেন। আপনার প্রিপারেশনটা এমনই হওয়া উচিত মাইক্রোবায়োলজি নিয়ে। তাহলে এবার দেখেন, তাহলে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের মধ্যে এমএমআর, ওরাল পোলিও, পোলিও দুইটা আছে, একটা হচ্ছে কিল ভ্যাকসিন আর একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন, দুইটা ধরনের সক্স সাবিন ভ্যাকসিন। চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জার কিল ভ্যাকসিন আছে, সাবিনের ভ্যাকসিনও আছে। রোটা ইয়েলো ভাইরাস, স্মল পক্স, অ্যাডিনো ভাইরাস। আচ্ছা, এবং এক একটা ইনফেকশনের যদি মাল্টিপল ভ্যাকসিন থাকে, সেগুলোর নামও অবশ্যই জানতে হবে। যেমন ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে বললাম, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আছে, কিল ভ্যাকসিন আছে, সাব ইউনিট রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি তৈরি করা হয়। কিল্ড এর মধ্যে রয়েছে আহ পোলিও, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস, এগুলোর মধ্যে। তারপরে র্যাবিস, জাপানিজ এনকেফালাইটিস, এগুলা। এই যে এখানে একটা নিমোনিক্স দেওয়া আছে, এটা দিয়ে মনে রাখতে পারেন। বোথ লাইভ অ্যান্ড কিল ভ্যাকসিন আছে, পোলিও এন্ড ইনফ্লুয়েঞ্জা। এবং সাথে মনে রাখবেন ইনফ্লুয়েঞ্জা সাব ইউনিট ভ্যাকসিন আছে। এবার আসি, এই সাব ইউনিট ভ্যাকসিন ইউজিং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করা কাদের আছে। ডিএনএ টেকনোলজি ইউজ করার কথা যদি বলি, আবার আমরা লেঞ্জ মাইক্রোবায়োলজিতে একটু চলে যাই। ঠিক আছে। ভাইরাল ভ্যাকসিন, ঠিক আছে। এই যে এখানে দেখেন, কিল্ড এবং লাইভ ভ্যাকসিনের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, সেটা আমরা প্রথমে দেখি যে লাইভ আর কিল ভ্যাকসিনের মধ্যে কোনটার কি সুবিধা, কোনটার কি অসুবিধা। লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে ইমিউনিটিটা লঙ্গার আমরা পাবো, কিল ভ্যাকসিনের শর্টার। ইফেক্টিভনেস লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে অনেক বেশি, কারণ এখানে অনেক বেশি পরিমাণে ইমিউনোগ্লোবুলিন এ এবং গ্লোবুলিন জি এগুলো ফর্মেশন হয়। সবসময় ইমিউনোগ্লোবুলিন জি এক্স স্পেসিফিক ভ্যাকসিনের ক্ষেত্রে আছে। কিল ভ্যাকসিনের ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হবে, ইফেক্টিভনেসটা একটু লোয়ার থাকবে, মানে স্মল অ্যামাউন্টে অ্যান্টিবডি কম্পারেটিভলি। সেল মিডিয়েট ইমিউনিটির ক্ষেত্রে লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে প্রোডাকশন হয়, কিল ভ্যাকসিনের ক্ষেত্রে সাধারণত হবে না, অথবা উইকলি সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রডিউসড হবে। এছাড়া ইন্টারাপশন অফ ট্রান্সমিশন অফ ভিরুলেন্ট ভাইরাস, লাইভ ভ্যাকসিনটা মোর ইফেক্টিভলি ইন্টারাপশনটা করে, আর কিল ভ্যাকসিনটা লেস ইফেক্টিভ। রিভার্সন অফ ভিরুলেন্স, তার মানে কি, আমরা যে ভ্যাকসিনটা থাকে, অ্যান্টিজেনটা আমাদের বডিতে দিচ্ছি, এই যে ভাইরাস, ধরেন একটা ভাইরাস, এটা দুইটা ইফেক্ট আছে, একটা হচ্ছে প্যাথোজেনেসিটি, আর একটা হচ্ছে অ্যান্টিজেনেসিটি। তাহলে এই ভাইরাসের আমরা প্যাথোজেনেসিটিকে বাদ করে দিচ্ছি, শুধুমাত্র অ্যান্টিজেনেসিটিটা রাখছি। আমাদের বডিতে যখন ঢুকবে, তখন এই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন করবে। ঠিক আছে। তাহলে লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে কি হয়, এই যে প্যাথোজেনিসিটি, রিভার্সন অফ ভিরুলেন্স, এটা ব্যাক করতে পারে। এই জন্য এই প্রেগনেন্সি ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টদেরকে এই লাইভ ভ্যাকসিন দেওয়াটাকে সাধারণত ডিসকারেজ করা হয়। হ্যাঁ, সাধারণত ডিসকারেজ করা হয়। আর এরকম প্রেগনেন্ট বা ইমিউন কম্প্রোমাইজড ক্ষেত্রে কিল ভ্যাকসিনে কোনো প্রবলেম নাই। স্টেবিলিটি এট দ্য রুম টেম্পারেচার, এটা লো লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে। কিল ভ্যাকসিনের ক্ষেত্রে স্টেবিলিটি হাই, এবং লো ভ্যাকসিন গুলো, মানে লাইভ ভ্যাকসিন গুলো দেখবে সাধারণত অনেক লো টেম্পারেচারে এদেরকে ফ্রিজারের মধ্যে স্টোর করা হয়। এক্সক্রিশন অফ ভাইরাস, ভ্যাকসিন ভাইরাস এন্ড ট্রান্সমিশন টু নন ইমিউন কন্ট্যাক্ট পসিবল। ওই যে পোলিওতে যখন দেওয়া হয় লাইভ ভ্যাকসিন, ওরালি দেওয়া হয়, সেখানে হার্ড ইমিউনিটি ফর্মেশন করে এই ঠিক এক্সক্রিশন অফ ভ্যাকসিন ভাইরাসের মাধ্যমে।
আর কিল্ড যেটা আছে সেটা এইভাবে এই হার্ড ইমিউনিটি বা এরকম নন ইমিউন কন্ট্যাক্টস এর মাধ্যমে এটা পসিবল না। ক্যান কজ ডিজিজ ইন ইমিউন কম্প্রোমাইজড পেশেন্ট, লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে ইয়েস। তো আমরা এটা খেয়াল রাখতে হবে যে প্রেগনেন্সি যেহেতু একটা ইমিউন কম্প্রোমাইজড কন্ডিশন, এছাড়া ইমিউন কম্প্রোমাইজ যারা থাকবে তাদেরকে আমরা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে এগুলার সম্বন্ধে আমাদেরকে আগে থেকে তাদের কাউন্সিলিং করতে হবে, রিঅ্যাসিওর করতে হবে, অথবা তাদেরকে জানাতে হবে যে কেন দেওয়া যাচ্ছে না। আচ্ছা, ক্লাসিফিকেশনে আমরা আগে বলেছিলাম যে এই যে লাইভ, তারপরে কিল্ড এবং সাব ইউনিট ভ্যাকসিন, তার মধ্যে কমনলি ইউজ কিছু আছে, স্পেশাল ইউজের মধ্যে আছে, সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে দেখেন এই যে ভেরিসেলা জোস্টার এর সাব ইউনিট ভ্যাকসিন আছে, ইনফ্লুয়েঞ্জার পিউরিফাইড সাব ইউনিট আছে, হেপাটাইটিস বি ভাইরাসের সাব ইউনিট ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সাব ইউনিট ভ্যাকসিন রয়েছে। এখন এই সাব ইউনিট থেকে আরেকটা পড়া যে the three viral subunit vaccine containing purified antigen produced by recombinant DNA techniques are hepatitis B virus, human papilloma virus and varicella zoster। ঠিক আছে, যেটা প্রিভেন্ট করে শিঙ্গেলস বা হার্পিস জোস্টারকে। তাহলে তিনটা ভাইরাসের নাম জানলাম, আর সাব ইউনিটের নাম দেখলাম আমরা চারটা। একটা আছে কি ইনফ্লুয়েঞ্জা, এইখানে এটা নাম নেওয়া না থাকলেও ইনফ্লুয়েঞ্জা চ্যাপ্টার যেখানে আছে সেখানে কিন্তু ঠিকই এটার নাম দেওয়া আছে। দেখেন এই যে ইনফ্লুয়েঞ্জা কি ভ্যাকসিন আছে, সেখানে যদি আমরা যাই তাহলে এই যে রিকম্বিনেন্ট ইনসেন্ট ভাইরাস কন্টেইনিং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হিম অ্যাগ্লুটিনিন, এই যে রিকম্বিনেন্ট ভ্যাকসিন ফ্লু ব্লক ইজ অ্যাভেলেবল। তার মানে ইনফ্লুয়েঞ্জার এই চারটা ভাইরাসের যে সাব ইউনিট ভ্যাকসিন আছে, এই সাব ইউনিট ভ্যাকসিনের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ভ্যাকসিন তৈরি করা হয়। আচ্ছা, এতক্ষণ আমরা যে ভ্যাকসিনের কথা বলছিলাম, কিল ভ্যাকসিন বা লাইভ ভ্যাকসিন বা সাবিনের ভ্যাকসিন, এই যে ভ্যাকসিন গুলো, এই ভ্যাকসিন গুলো সবগুলো কিন্তু আমাদের বডিতে কি ধরনের ইমিউনিটি তৈরি করে, সে তারা অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি করে। অ্যাক্টিভ ইমিউনিটিটা কিভাবে আসে? আইদার বাই এনি ইনফেকশন অর বাই ভ্যাকসিন। তার মানে আমাদের বডিতে কোনো ভাইরাস এসে ইনফেকশন করলো, সেখান থেকে আমাদের বডি অ্যাক্টিভলি অ্যান্টিবডি ফরমেশন করলো, সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ ইমিউনিটি। অথবা আমরা আমাদের ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিনকে অ্যান্টিজেনকে দেখে আমাদের বডি অ্যান্টিবডি ফরমেশন করলো, অ্যাক্টিভলি ফরমেশন করলো, এটা আমরা বলছি অ্যাক্টিভ ইমিউনিটি। এখন আরেকটা টপিক হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। তার মানে কি, সরাসরি যেখানে আমরা অ্যান্টিবডি দিয়ে দিই, এরকম অ্যান্টিবডি দিয়ে সার্টেইন কিছু ইনফেকশনে আমাদের ইনফেকশনের ট্রিটমেন্ট করে থাকি। তো সেগুলোর এক্সাম্পল কি? এক নম্বরে দেখেন র্যাবিস, র্যাবিস ইমিউনোগ্লোবুলিন। তারপর ডগ বাইটের পরে আমরা র্যাবিস ইমিউনোগ্লোবুলিন দিব, এবং এর পাশাপাশি র্যাবিস ভ্যাকসিনটা ফুল কোর্স দিব। এর পাশাপাশি হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন, দেখবেন যে নিডল পিক সার্জনদের ক্ষেত্রে খুব কমন। বিশেষ করে মোস্ট কমন সাইট কোনটা? সেটা হচ্ছে নন ডমিনেন্ট হ্যান্ডের, ধরেন আমার ডমিনেন্ট হ্যান্ড রাইট, নন ডমিনেন্ট লেফট এর ইন্ডেক্স ফিঙ্গার নিডল পিক থাকে, সেই পিকের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে হেপাটাইটিস, মানে হেপাটাইটিস পজিটিভ মাদার যে বাচ্চা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু হেপাটাইটিস ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। এছাড়া ভেরিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন, ভ্যাকসিনিয়া ইমিউনোগ্লোবুলিন, হেপাটাইটিস এ এবং মিজলস ইমিউনোগ্লোবুলিন, টোটাল 6টা। তাহলে টোটাল কত হলো? 6টা। এবার আমরা লেকচার শিটে চলে আসি। দেখেন এখানে হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ, টিটেনাসের নাম আছে, র্যাবিসের নাম আছে। টিটেনাসটা কি? টিটেনাসটা কিন্তু একটা ব্যাকটেরিয়া। তাহলে এইটারও একটা কি আছে? প্যাসিভ ইমিউনাইজেশন আছে। হ্যাঁ, প্যাসিভ ইমিউনাইজেশন আছে, বাট এটা একটা ব্যাকটেরিয়া। তাহলে ভাইরাস গুলোর নাম ইনক্লুড করেন। সেটা হচ্ছে র্যাবিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ, মিজলস, ভ্যাকসিনিয়া, ভেরিসেলা জোস্টার, 6টা। হ্যাঁ, 6টা। আর টিটেনাসের ক্ষেত্রে, আর প্যাসিভ ইমিউনাইজেশন টিটেনাসের মধ্যে যেটা ব্যাকটেরিয়া, টিটেনাসের পাশে আরো লিখতে পারেন ডিপথেরিয়া এবং বোটুলিনাম। হ্যাঁ, তাহলে কয়টা? আমরা ডিপিটি দিয়ে যেরকম টক্সয়েড ভ্যাকসিন মনে রাখি, ডিপিটি, এখানে টক্সয়েড ভ্যাকসিন ডিপিটি তে ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস, এটা মনে রাখি। আর প্যাসিভ ইমিউনাইজেশন মনে রাখবেন ডিবিটি, এগেইনস্ট ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কথা বলছি কিন্তু। ডিবিটি, ডিপথেরিয়া, বোটুলিনাম অ্যান্ড টিটেনাস। তাহলে টক্সয়েড ভ্যাকসিন ব্যাকটেরিয়ার ডিপিটি, আর প্যাসিভ ইমিউনাইজেশন ব্যাকটেরিয়ার ডিবিটি। ঠিক আছে, তাহলে এভাবে মনে রাখলে আমরা
ইনশাল্লাহ সব কোশ্চিন অ্যান্সার করতে পারবো। এখন দেখেন প্রিভিয়াসলি একটা এরকম কোশ্চিন আসছে রেসিডেন্সিতে, যে প্যাসিভ ইমিউনাইজেশন এগেইনস্ট ভাইরাস অপশনের মধ্যে যেটা না আছে, তাহলে কিন্তু সেটা ফলস হবে। কারণ প্যাসিভ ইমিউনাইজেশন তো ওইটার আছে, বাট সেটা কিন্তু ভাইরাল ইনফেকশন না, ওইটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে কোশ্চিনটা অ্যান্সার করার সময় দেখে শুনে অ্যান্সার করতে হবে। কারণ দেখেন টপিকসটা কিন্তু সোজা, আমরা কিন্তু সোজা টপিক দেখলে অনেক সময় প্রশ্ন অ্যান্সার করার সময় একটা এক্সাইটমেন্ট চলে আসে, আর খুব ইজি। বাট ইজির মধ্যে দেখা যায় যে মাঝে মাঝে কিছু এরকম ইজি করে রেখে দেয় স্যাররা, তখন আমাদের ভুল হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা কোনটা বলছিলাম, যে এই যে সাব ইউনিট ভ্যাকসিন ইউজিং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, হেপাটাইটিস বি পেয়েছি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পেয়েছি, এর সাথে আপনারা যোগ করে নিবেন ভেরিসেলা জোস্টার এবং ইনফ্লুয়েঞ্জা। তাহলে চারটা, এটার পাশে লিখেন চারটা, আর স্টার দেন 5টা স্টার আছে, আপনারা আরো স্টার বাড়াই দেন। তাহলে ভাইরাল ভ্যাকসিন নিয়ে আমাদের মোটামুটি টপিক শেষ। তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক ভাইরোলজি অংশ। এবার আমরা সিস্টেমিক ভাইরোলজি অংশে চলে যাব। আশা করি কারো কোনো কোশ্চিন বা কোনো টপিক বুঝতে সমস্যা নাই। যদি কোনো সমস্যা থাকে আমাদের কিন্তু গ্রুপের লিংক শেয়ার করে দেওয়া আছে, আপনারা সেখান থেকে কানেক্টেড হবেন। আচ্ছা, সিস্টেমিক ভাইরোলজি, হ্যাঁ, সিস্টেমিক ভাইরোলজিটা আমাদেরকে সিস্টেম করে পড়তে হবে। কিভাবে সিস্টেমটা? কারণ আমরা পরীক্ষাতে যদি ভালো করতে হয়, হ্যাঁ, পরীক্ষায় ভালো করার কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় আমাদের ইংলিশ ফর টুডে যে এরকম একটা বইয়ের একটা প্যাসেজ ছিল ক্লাস 9-10 যে স্ট্র্যাটেজি, যে ইম্পর্টেন্স, হ্যাঁ, স্ট্র্যাটেজিটা কিভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে সেটা আমাদের ঠিক করতে হবে। এবং পরীক্ষায় ভালো করার 50% যদি পড়াশোনা হয়, 50% স্ট্র্যাটেজি। তার মানে এখানে আমাদের আগে সিস্টেম করে ফেলতে হবে যে আমরা কোন ভাইরাসের কোনটা পড়বো আর কোনটা আমাদের পড়তে হবে না, বা যদি পড়তে হয় খুবই অল্প পরিমাণে। যেমন এটাকে এক্সাম্পল দিয়ে দেয়, পারো ভাইরাস B19, এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট? খুব বেশি ইম্পর্টেন্ট না, 3 স্টার একটা টপিক। আমরা কিন্তু ইউজুয়ালি এই ইনফেকশনটা পাইও না, বাট আপনারা প্রিভিয়াস কোশ্চিন সলভ করতে চান, দেখবেন যে পারোভাইরাস B19 নিয়ে 2-একটা কোশ্চিন এসেছে। তাই এটাকে আমাদেরকে ওভারলুক করে চলে যাওয়ার কোনো মানে নেই। বাট কোনটা কতটুকু পড়তে হবে ওইখানেই ঠিক করবো। তার মানে ওই যে প্রিভিয়াস কোশ্চিনটা আসছে, ওর সাথে রিলেটেড 4-5টা লাইন যদি আমরা পারোভাইরাস B19 থেকে দেখে ফেলি, তাহলে মোর দেন এনাফ। তাহলে এবার আমরা আগে ঠিক করি, এই যে সিস্টেমিক বায়োলজি থেকে আমাদের পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি কোন কোন ভাইরাস থেকে কোশ্চিন আসে এবং কোনটা আমাদের ডিটেলস পড়তে হবে। তাহলে প্রথমে আমরা চলে আসি হারপিস ভাইরাস, হারপিস ফ্যামিলি থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চিন আসে। দেন এর সাথে যোগ করেন হেপাটাইটিস, হেপাটাইটিস থেকে একদম পরীক্ষায় কোশ্চিন আসবেই এরকম একটা কন্ডিশন। এইচআইভি, এইচআইভি থেকে ঘুরে ফিরে প্রতি বছর কোশ্চিন আসে। এফসিপিএস হোক, রেসিডেন্সি হোক এবং এফসিপিএস হোক, দেখা যাচ্ছে অল্টারনেট ইয়ার এইচআইভি থেকে কোশ্চিন আসে। তাহলে এরকম ইম্পর্টেন্ট আছে। এছাড়াও কমন যে ইনফেকশন গুলো আছে এবং র্যাবিস, আমরা এখন একটা 2টা মহামারীর মধ্যে আছি, একটা করোনা ভাইরাস, একটা হচ্ছে ডেঙ্গি ভাইরাস। তাহলে এই দুটাই আমাদেরকে পড়তে হবে। তাহলে প্রথমে আমরা শুরু করি হারপিস দিয়ে। হারপিস ফ্যামিলির মধ্যে কি কি আছে? হারপিস টাইপ 1, টাইপ 2, ভেরিসেলা জোস্টার, এপস্টেইন-বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, কাপুসি সার্কোমা ভাইরাস, অথবা এর আরেকটা নাম হিউম্যান হারপিস ভাইরাস 8। এই যে হারপিস ফ্যামিলি, এদের কিছু কমন ক্রাইটেরিয়া আছে। কমন ক্রাইটেরিয়াতে দে রেপ্লিকেট ইন দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে, এবং এদের এই নিউক্লিয়াসে রেপ্লিকেট করার কারণেই এদের যে এনভেলপটা থাকে, এরা নিউক্লিয়ার মেমব্রেন থেকে নিয়ে আসে। বাদ বাকি অন্যান্য এনভেলপ ভাইরাসের নিউক্লিয়ার যে এনভেলপ ছিল তো কোথা থেকে আসে? সেলুলার মেমব্রেন থেকে। আর এদের এনভেলপটা নিউক্লিয়ার মেমব্রেন। দে ফর্ম ইন্ট্রানিউক্লিয়ার ইনক্লুশন বডি। এছাড়াও হারপিস সিমপ্লেক্স টাইপ 1, টাইপ 2, তারপরে ভিসেরা জোস্টার এবং সাইটোমেগালো ভাইরাস, এরা কি করে? মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্মেশন করে, তারা ল্যাটেন্ট ইনফেকশন করে। তারপর অ্যাসোসিয়েটেড উইথ সার্টেন ক্যান্সার, সেগুলো আমরা বলবো। প্রাইমারি ইনফেকশন আর ইউজুয়ালি মোর সিভিয়ার দেন রিকারেন্স, মানে প্রাইমারি ইনফেকশনটা সিভিয়ার হবে, রিকারেন্সটা লেস সিভিয়ার দেন দ্য প্রাইমারি। হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের মধ্যে টাইপ 1, টাইপ 2 বেসিক ডিফারেন্স হচ্ছে ইনফেকশনটা করে টাইপ 1টা ইউজুয়ালি অ্যাভাব ওয়েস্ট, টাইপ 2টা বিলো ওয়েস্ট। তার মানে অ্যাভাব ওয়েস্ট এটা হচ্ছে
তো টাইপ 2 যেটা বিলো ওএস, এটা ইউজুয়ালি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এছাড়া এটা ইন্টারচেঞ্জ হয়ে যেতে পারে কিভাবে, ওরাল সেক্স প্র্যাকটিস করলে। সেখানে টাইপ 2 দিয়ে লিপসে, গামে, হ্যাঁ, জিনজিভাইটিস করতে পারে টাইপ 2 দিয়ে, অথবা জেনিটাল হারপিস হতে পারে টাইপ 1 দিয়ে ইন কেস অফ ওরাল। ল্যাটেন্ট সাইট কোনটা? ক্র্যানিয়াল সেন্সরি গ্যাংলিয়া, মানে হারপিস সিমপ্লেক্স টাইপ 1 ক্র্যানিয়াল সেন্সরি গ্যাংলিয়া থাকে, ট্রান্সমিটেড বাই স্যালাইভা। কি কি ডিজিজ করে? জিঞ্জিভাল স্টোমাটাইটিস, হারপিস ল্যাবিয়ালিস, কেরাটোকনজাংটিভাইটিস, এনকেফালাইটিস ইউজুয়ালি টেম্পোরাল লোবকে ইনভলভ করে, হারপেটিক হুইট লো, যা একটা নাম হচ্ছে প্যারানাইকিয়া, ডিসেমিনেটেড ইনফেকশনের মধ্যে নিউমোনিয়া, ইসোফেজাইটিস ইন ইমিউন কম্প্রোমাইজ। এইটার পাশে 5টা স্টার কেন? কারণ প্রিভিয়াসলি রেসিডেন্সিতে বেশ কয়েকবার কোশ্চেনটা এসেছে যে হারপিস সিমপ্লেক্স টাইপ 1 দিকে কি ইনফেকশন হয়। এছাড়া হারপিস টাইপ 1 দিয়ে যে এনকেফালাইটিস হয়, নেক্রোটিক লেশন হয় টেম্পোরাল লোবে। আচ্ছা, টাইপ 2 এটা লাম্বার এবং ফ্যাক্টাল সেন্সরি গ্যাংলিয়াতে এর ইউজুয়াল ল্যাটেন্ট সাইট, সেক্সুয়াল ট্রান্সমিটেড হয়। এছাড়া পেরিনেটাল ইনফেকশন হয় ডিউরিং চাইল্ড বার্থ ইন দ্য বার্থ ক্যানাল। কি কি ডিজিজ করে? জেনিটাল হারপিস, নিউরোটাল হারপিস, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। আর টিপিক্যাল প্রেজেন্টেশন অফ জেনিটাল হারপিস হচ্ছে মাল্টিপল পেইনফুল রিকারেন্ট জেনিটাল আলসার থেকে ইনগুইনাল lymph node গুলো বিকাম enlarged and tender. রিলেশনশিপ অফ হারপিস এক্সিমা, এক্সিমা হারপেটিকাম হতে পারে। হাউ ক্যান ইউ কনফার্ম জেনিটাল হারপিস? হারপিস সিমপ্লেক্সের ডিএনএ আমরা ডিটেক্ট করব বাই পিসিআর, একদম কনফার্মেটিভ। এদের এগেইনস্ট ড্রাগ হচ্ছে অ্যাসাইক্লোভির, ফ্যামিসাইক্লোভির, ভ্যাসাইক্লোভির। এইটা আমরা একটু টেক্সট থেকে আমাদের দেখে আসি। আচ্ছা, এইখানে হার্পিস সিমপ্লেক্স বা অন্যান্য বিভিন্ন ভাইরাস স্কিন লেশন করে। হ্যাঁ, কোথায় কি লেশন করে আমাদের লেকচার শিটের মধ্যে আছে, কোনটা ভেসিকুলার, কোনটা হচ্ছে র্যাশ করবে, কোনটা এই টাইপের যে পজিটিভ অর্গানিজম, সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা সেটা লেকচার শিট থেকে দেখবো বা একটা লাইন দেখি, যেমন ধরেন হার্পিস, এই তারপর হার্পিস ভাইরাসের মধ্যে হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, 2 এন্ড ভেরিসেলা জোস্টার, এটা ভেসিকুলার র্যাশ করে। হ্যাঁ, এছাড়া আগে বলেছে কি টাইপ 1, টাইপ 2 ভেসেলা জোস্টার সাইটোমেগালোভাইরাস মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফরমেশন করে। এবার আসি, এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ হোল। আমরা হারপিসের টোটাল ফ্যামিলি নিয়ে আইডিয়া চলে আসে এই টেবিলটা পড়লে। তাহলে দেখেন টাইপ 1, এই আমরা মেইনলি এই 6টাকে মেইনলি পড়ি। এর বাইরেও কিন্তু হারপিস ফ্যামিলিতে আরো ভাইরাস আছে, বাট আমাদেরকে মেডিকেলি ইম্পর্টেন্ট এই 6টা, মেডিকেলি ইম্পর্টেন্ট। আমরা দেখেন টাইপ 1 করবো জিনজিভ স্টোমাটাইটিস, ল্যাটেন্সি কোথায়? ক্রেনিয়াল সেন্সরি গ্যাংলিয়ন। টাইপ 2 লাম্বার এন্ড স্যাক্রাল সেন্সরি গ্যাংলিয়নে। ভেরিসেলা জোস্টার, যেটা কি ডিজিজ করে? ভেরিসেলা করে। হ্যাঁ, মানে চিকেন পক্স। ক্রেনিয়াল অর থোরাসিক সেন্সরি গ্যাংলিয়ন। রিকারেন্ট ডিজিজ কি করে? জোস্টার। হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 রিকারেন্ট কি করে? হার্পিস ল্যাবিয়ালিস করে, এনকেফালাইটিস করে, কেরাটাইটিস করে। টাইপ 2 রিকারেন্ট হলে হার্পিস জেনিটালিস করে। ভেরিসেলা জোস্টার রিকারেন্ট হলে জোস্টার করে। এপস্টেইন-বার ভাইরাস প্রাইমারি ইনফেকশন করে ইনফেকশাস মনোনিউক্লিওসিস। ইউজুয়াল ল্যাটেন্ট সাইট হচ্ছে বি লিম্ফোসাইট। রিকারেন্ট ইনফেকশন ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক শেডিং থাকে। সাইটোমেগালোভাইরাস কনজেনিটাল ইনফেকশন করে ইন ইউটেরো, মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন করে। এছাড়াও মনোনিউক্লিওসিস করতে পারে। এর ল্যাটেন্সি পিরিয়ড হচ্ছে মনোসাইট ম্যাক্রোফেজ। আর হিউম্যান হারপিস ভাইরাস 8 বা কাপোসি সার্কোমা ভাইরাস, এটা সাধারণত প্রাইমারি ইনফেকশনে আনসার্টেন থাকে, তেমন কোনো সাইন সিমটম ডেভেলপ করে না। বাট রিকারেন্ট যখন হয় তখন কাপোসি সার্কোমা এটা কি করবে? একটা ম্যালিগনেন্সি ডেভেলপ করে। এখন দেখেন রুট অফ ট্রান্সমিশন। টাইপ 1 রেসপিরেটরি সিক্রেশন লাইভের মাধ্যমে। টাইপ 2 এটা চলে আসে সেক্সুয়াল কন্টাক্ট অফ পেরিনেটাল ইনফেকশন। ভেরিসেলা জোস্টার রেসপিরেটরি সিক্রেশন, এপস্টেইন-বার ভাইরাস রেসপিরেটরি সিক্রেশন এন্ড স্যালাইভা। এবং এটাকে স্যালাইভাতে হয় এপস্টেইন-বার ভাইরাস, এবং এটাকে বলা হয় কিসিং বাগ। কি নাম? এটার আরেকটা নাম হচ্ছে কিসিং বাগ। কিসিং এর মাধ্যমে এটা ট্রান্সমিশন হতে পারে। সাইটোমেগালো ভাইরাস ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন করে, ট্রান্সমিশন সেক্সুয়াল কন্টাক্ট অর ভায়া সিক্রেশন লাইক স্যালাইভা, ইউরিন, এগুলোর মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে। আর
সাইটোমেগালোভাইরাসের পাশে অর্গান ট্রান্সপ্লান্টেশনটাও অ্যাড করে নেন আপনারা। এই যে তারপরে হচ্ছে ক্লিওপস সার্কোমা ভাইরাস বা হিউম্যান হার্পিস ভাইরাস 8, এটা সেক্সুয়াল আর অর্গান ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ট্রান্সমিশন হয়। তাহলে অর্গান ট্রান্সপ্লান্টেশনে দুইটার নাম বললাম, একটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, একটা হচ্ছে হার্পিস হিউম্যান হার্পিস ভাইরাস 8। দুইটার নাম বলেছি, এই দুইটা অর্গান ট্রান্সপ্লান্টেশনে হয়। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে অর্গান ট্রান্সপ্লান্টেশনে কোন কোন ভাইরাল ইনফেকশন ট্রান্সমিট হতে পারে। আচ্ছা, জায়ান্ট সেল দেখেন কোন চারটা? হার্পিস সিমপ্লেক্স 1, 2, ভেরিসেলা জোস্টা, সাইটোমেগালোভাইরাস, এই তিনটা জায়ান্ট সেল ফরমেশন করে। জায়ান্ট স্পেয়ারের মাধ্যমে এটা আমরা ডিটেক্ট করতে পারি। এপস্টাইন-বার ভাইরাস, এটা সাধারণত আমরা এর ইমিউনোগ্লোবুলিন অ্যান্টিবডি দিয়ে আমরা এটা ডায়াগনোসিস করি। আর হার্পিস হিউম্যান হার্পিস ভাইরাস 8, এটা বায়োপসি অ্যাপ্লিকেশন আর পিসিআর এর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। এর মধ্যে অনলি ভেরিসেলা জোস্টার এগেইনস্টে ভ্যাকসিন অ্যাভেলেবল, বাদ বাকি কোনটার এগেইনস্টে কোনো ভ্যাকসিন নাই। এছাড়া টাইপ 1 হিউম্যান হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 এবং 2 এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, টেবিলটা দেখে নিতে হবে। যে 1 দিয়ে ইউজুয়াল লেশনটা হবে ভেসিকুলার লেশন অ্যাবভ দ্য ওয়েস্ট, টাইপ 2 তে বিলো দ্য ওয়েস্ট, স্পেশালি জেনিটালিয়া। মাউথে জিঞ্জিভিস্টোমাটাইটিস, আইএ কেরাটোকনজাংটিভাইটিস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এনকেফালাইটিস টেম্পোরাল লোবে। আর হিউম্যান হার্পিস ভাইরাস যে মেনিনজাইটিস হতে পারে, ঠিক আছে? তার মানে দেখেন অ্যাবভ ওয়েস্ট মেনিনজাইটিস হলো, কিন্তু হতে পারে নিওনেটাল ক্ষেত্রে। এটা কি করছে? স্কিন লেশন এনকেফালাইটিস, ডিসেমিনেটেড ইনফেকশন করতে পারে, নিওনেটাল ইনফেকশন করে ইন দ্য বার্থ ক্যানাল। ডিসেমিনেটেড টু ভিসেরা ইন ইমিউন কম্প্রোমাইজড পেশেন্ট, ইমিউন কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে হিউম্যান হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 ডিজিজ করে, 2 রেয়ারলি ডিজিজ করতে পারে। তাহলে দেখেন কোনটার কি ডিজিজ করে, ক্লিনিক্যাল ফাইন্ডিং শুধু নামগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জিনজিভিস্টোমাটাইটিস, ওরোলাবিয়াল হার্পিস, কেরাটোকনজাংটিভাইটিস, এনকেফালাইটিস টেম্পোরাল লোবকে, দেন হার্পেটিক হুইট লোব প্যারোনাইকিয়া, হার্পিস গ্ল্যাডিটেরাম। হ্যাঁ, এটা সাধারণত ভেসিকুলার লেশন থাকে হেড, নেক, ট্রাঙ্কে। এক্সিমা হার্পিটিকাম, এক্সিমার সাথে রিলেটেড ডিসেমিনেটেড ইনফেকশন। সাম জেনিটাল হার্পিস ইন কেস অফ ওরোজেনিটাল কন্টাক্ট। ঠিক আছে? তাহলে কথা কিন্তু প্রত্যেকটা বইয়ের রেফারেন্স সহকারে বলছি, ঠিক আছে? বইয়ের রেফারেন্সের বাইরে আমরা কোনো কিছু বলবো না, কারণ পরীক্ষা সরাসরি কোশ্চেন এখান থেকে আসবে। তারপর জেনিটাল হার্পিস, হ্যাঁ, এছাড়া ম্যানি অ্যাসিমটোমেটিক থাকতে পারে। আরো কি আছে? নিওনেটাল হার্পিস, এটা হতে পারে জেনিটাল ট্র্যাক্ট থেকে। Aseptic meningitis is usually mild, self-limiting disease with few sequelae. তাহলে কি কি ডিজিজ করছে এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা ভেরিসেলা জোস্টার, সাইটোমেগালোভাইরাস, এখান থেকে আমাদের মোটামুটি যতটুকু আছে ততটুকু আমরা একটু দেখে নিই। আমাদের লেকচার শিট থেকে একটু দেখে নিলে মোরাললেস হয়ে যাবে। ভেরিসেলা জোস্টার ইজ এ ডার্মোট্রপিক অ্যান্ড নিউরোট্রপিক ভাইরাস, এবং দেখবেন যে আমাদের সাধারণত এটা ডার্মাটোম দিয়ে ইনভলভ করে। হ্যাঁ, চিকেন পক্স প্রাইমারি ইনফেকশন বাই ভেরিসেলা জোস্টার ইজ চিকেন পক্স। আর রিঅ্যাক্টিভেশন হলে এখানে ভেরিসেলা জোস্টার করে শিঙ্গেলস, অথবা এর একটা নাম হার্পিস জোস্টা। ইজিওয়াল সাইটটা কোথায়? ক্রেনিয়াল অথরাসিক সেন্সরি গেংলিয়া হচ্ছে এদের ল্যাটেন্ট সাইট। রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে অথবা ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ লেশনের মাধ্যমে এটা ছড়াতে পারে। বিশেষ করে যে চিকেন পক্স হলে যে ক্রাস্টিং যখন হয়, ওই ক্রাস্টিং থেকে কিন্তু এটা ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াতে পারে। চিকেন পক্সটা কি? ইনকিউবেশন পিরিয়ড এটা হচ্ছে 11 to 20 days। ভেসিকুলার ইরাপশন মোস্ট ডেন্স অন ট্রাঙ্ক অ্যান্ড স্পেয়ার্স অন লিম্ব। তার মানে সাধারণত ট্রাঙ্কে, আমাদের বডিতে ট্রাঙ্কে হয়, এবং দেখবেন ডার্মাটমকে একদম মেইনটেইন করে, হ্যাঁ, করে উইথ ইন্টেন্স ইচিং। কমপ্লিকেশনটা কি? সেকেন্ডারি ইনফেকশন, ভেরিসেলার নিউমোনিয়া, এনকেফালাইটিস, হেপাটাইটিস, সেলফ লিমিটিং সেরেবেলার অ্যাটাক্সিয়া। রাইস সিনড্রোম, এটা কি? অকার্স ইন চিলড্রেন উইথ ভেরিসেলা জোস্টার এন্ড ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফেকশন, স্পেশালি ইফ গিভেন অ্যাসপিরিন। হ্যাঁ, অ্যাসপিরিন রাইস সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই এনকেফালোপ্যাথি এন্ড লিভার ডিজেনারেশন। এন্ড চিকেন পক্স ইনফেকশন ইন প্রেগন্যান্সি, কনজেনিটাল ভেরিসেলা সিনড্রোম। Shingles বা জোস্টারে কি হয়? কমপ্লিকেশন অফ জোস্টার, পোস্ট হার্পেটিক নিউরালজিয়া, সিভিয়ার নিউরোপ্যাথিক পেইন হবে,
ডিসেমিনেটেড ইনফেকশন করে, নিউমোনিয়া করে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এছাড়া কর্নিয়াল আলসার, ব্লাইন্ডনেস, এনকেফালাইটিস, স্ট্রোক লাইক সিনড্রোম, র্যামসে হান্ট সিনড্রোম, এই নামগুলো আমাদের জানতে হবে। সাইটোমেগালো ভাইরাস খুবই ইম্পর্টেন্ট। সাইটোমেগালো ভাইরাস সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুড অফ ট্রান্সমিশন। দেখেন এখানে 10টা স্টার দিয়ে দিতে বলছে, তার মানে কি ইনফিনিটি স্টার। এটা ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে এটা ছড়ায়, এটা অর্গান ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ট্রান্সমিশন হয়। এছাড়া সেক্সুয়াল, স্যালাইভা, রেসপিরেটরি ট্র্যাক্ট, ভার্টিক্যালে কি হতে পারে অ্যাক্রস প্লাসেন্টা, ডিউরিং ডেলিভারি, ব্রেস্ট মিল্ক, তিনটা ওয়েতেই ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে সাইটোমেগালো ভাইরাস। তাহলে কত খুবই ইম্পর্টেন্ট। হু আর at risk of cytomegalo infection? Immune compromised, AIDS patient, organ transplant patient. Mention the manifestation of cytomegalo infection. হ্যাঁ, কি কি ইনফেকশন থাকতে পারে? ইমিউন কম্পিটেন্ট অ্যাডাল্টের ক্ষেত্রে, মানে যাদের ইমিউনিটি ভালো আছে, সেই ক্ষেত্রে কি কি ইনফেকশন হতে পারে? ফিভার, সোর থ্রোট, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, হেপাটোমেগালি। আর যদি ইমিউন কম্প্রোমাইজড এইডস পেশেন্ট হয়, প্রেগনেন্ট পেশেন্ট হয়, সাইটোমেগালোডিটিনাইটিস, নিউমোনাইটিস, ইসোফেজাইটিস, কোলাইটিস, প্রোক্রাইটিস, হেপাটাইটিস, মানে কি সিভিয়ার ফর্ম ইনফেকশনটা হবে। নিউরোটের ক্ষেত্রে সেন্সরি নিউরাল হেয়ারিং লস, তারপরে হচ্ছে এখানে থাকবে মেন্টাল রিটার্ডেশন, সিজার, ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন, মাইক্রোকেফালিক, কোরিয়ার্টিনাইটিস, এগুলা ডিডিউস করবে সাইটোমেগালো ভাইরাস যদি এখানে ইনভলভ থাকে। ট্রিটমেন্ট করবো কি গ্যানিসাইক্লোভির আর ম্যানিসাইক্লোভির আর ভ্যালগ্যানিসাইক্লোভির, এগুলো হচ্ছে কমন ড্রাগ এগেইনস্ট সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন। এবার আসি এপস্টেইন-বার ভাইরাস। এপস্টেইন-বার ভাইরাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে ডিজিজ কজড বাই এপস্টেইন-বার ভাইরাস, এবং এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন ঘুরে ফিরে এটা থেকে এসেছে। তাহলে মেইনলি এটা কিভাবে ছড়ায়? এক্সচেঞ্জ অফ স্যালাইভা অথবা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে। এই জন্য যে ডিউরিং কিসিং, তাহলে এটা কি নাম কি? কিসিং বাগ। টার্গেট কোথায়? বি লিম্ফোসাইট, এটা বি লিম্ফোসাইটে ল্যাটেন্ট থাকে। আচ্ছা, ডিজিজ কজড বাই এপস্টেইন-বার ভাইরাস, infectious mononucleosis, Burkitt's lymphoma. Burkitt's lymphoma is one kind of non-Hodgkin lymphoma. তার মানে যদি non-Hodgkin lymphoma যদি এক্সাম্পল থাকে তাহলে আমরা ওটা ট্রু দিব। আদার B-cell lymphoma, nasopharyngeal carcinoma, hairy leukopলাকিয়া। ঠিক আছে, hairy leukopলাকিয়া, নট লিউকেমিয়া। তাহলে লিউকেমিয়া থাকলে অপশনে ফলস হবে, hairy leukopলাকিয়া থাকলে ট্রু হবে। তাহলে এইটাই হচ্ছে এখানের পাশে যতগুলো মনে হয় স্টার দিয়ে দেন, আশেপাশে স্টার দিয়ে ফেলবেন। আচ্ছা, তাহলে 1 নম্বর ডিজিজ করে কি? ইনফেকশাস মনোনিউক্লিওসিস। কি হয়? ফিভার, কফ, সিভিয়ার ফ্যারিঞ্জাইটিস, হ্যাঁ, সোর থ্রোট। তারপর সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথি, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। হ্যাঁ, ইউজুয়ালি কি হয় এখানে যদি অ্যামক্সিলিন ইনডিউস, তার মানে কি আমাদের এরকম আমরা সাসপেক্ট করছি যে ব্যাকটেরিয়াল কোনো কজ কিনা ফ্যারিঞ্জাইটিস, দিয়ে দিলাম অ্যামক্সিলিন, কিন্তু আসলে এটা হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস। হ্যাঁ, তখন কি হবে? ম্যাকুলোপ্যাপুলার র্যাশটা হবে কি অ্যামক্সিলিন ইনডিউস। এছাড়া কি হতে পারে? স্প্লিনোমেগালি। কারণ কি ইনফেকশাস মনোনিউক্লিওসিস কি করছে? বি সেল কে ইনভলভ করছে, এবং সেটা স্প্লিন একটা সাইট, কারণ স্প্লিন সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, সেখানে আলটিমেটলি স্প্লিন করতে পারে। এছাড়া প্যালেটাল পেটেকি ফর্মেশন করতে পারে। এবার হচ্ছে কমপ্লিকেশন অফ ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ল্যাথার্জি, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, হেপাটাইটিস অর জন্ডিস, এনকেফালাইটিস, ট্রান্সভার্স মাইলাইটিস, স্প্লিন রাপচার। হ্যাঁ, স্প্লিন রাপচার হতে পারে, অ্যাওয়ে অবস্ট্রাকশন লাইক সিভিয়ার ফ্যারিঞ্জিয়াল ইডেমা, অ্যান্টিবায়োটিক ইনডিউসড র্যাশ, এটা কোনটা? অ্যামক্সিলিন ইনডিউসড র্যাশ, থ্রম্বোসাইটোপেনিয়া, এবং সেই জন্যই প্যালেটাল পেটেকি ডেভেলপ করবে। অ্যাগ্রানুলোসাইটোসিস, সেজন্য এমনিতে ইনফেকশন রেটটা বেড়ে যাবে। হেমোলাইটিক অ্যানিমিয়া, causes of false positive heterophil antibodies। হ্যাঁ, তার মানে কি আমাদের বডির কিছু হেটেরোফিল অ্যান্টিবডি আমরা এরকম থাকে, এটা ফলস পজিটিভ কি কি কন্ডিশনে হতে পারে? হ্যাঁ, হেপাটাইটিস বি ভাইরাস আর সেরাম সিকনেস, এই দুইটা কন্ডিশনে ফলস পজিটিভ হতে পারে। আর কজেস অফ হেটেরোফিল অ্যান্টিবডি, নেগেটিভ ইনফেকশন, নেগেটিভ ইনফেকশাস মনোনিউক্লিয়াস লাইক ইলনেস। আমরা সাধারণত ওই যে কি বলেছিলাম সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে, দেখেন এই যে আমরা এপস্টেইন-বার ভাইরাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ল্যাবরেটরি ডায়াগনস্টিক টেকনিকটা কি? হেটেরোফিল অ্যান্টিবডি, যার একটা নাম হচ্ছে মনোস্পট টেস্ট। আমরা এটা দিয়ে কি করতে পারি? হেটেরোফিল অ্যান্টিবডিটা ডিটেক্ট করে আমরা ডায়াগনোসিস করতে পারি যেটা এপস্টেইন-বার ভাইরাস। তাহলে এটা হচ্ছে হেটেরোফিল পজিটিভ
বা মনোস্পট টেস্ট পজিটিভ একটা ইনফেকশন। এখন এখানে কি চেয়েছে, কিছু হেটেরোফিল অ্যান্টিবডি নেগেটিভ, বাট সিমটমটা কিভাবে হয়, ইনফেকশাস মনোনিউক্লিওসিস লাইক ইলনেস, এরকম ইলনেস হতে পারে, কিন্তু সেটা হেটেরোফিল নেগেটিভ, অ্যান্টিবডি নেগেটিভ। কি কি, টক্সোপ্লাজমোসিস, সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, প্রাইমারি এইচআইভি, সেকেন্ডারি সিফিলিস। আর কিছু ফলস পজিটিভ এরকম হেটেরোফিল অ্যান্টিবডি, মানে এই কন্ডিশন হেটেরোফিল অ্যান্টিবডি ডিটেক্ট হয়ে যেতে পারে, তখন আমরা এটাকে এপস্টেইন বার ভাইরাস ইনফেকশন হিসেবে মনে করতে পারি। বাট ফলস পজিটিভ হচ্ছে কোন কোন কন্ডিশনে, হেপাটাইটিস বি ভাইরাস এবং সেরাম ইনফেকশন, সেরাম সিকনেস। তাহলে এই দুইটার পাশে তিনটা তিনটা করে স্টার দিয়ে ফেলেন, যে একটা হচ্ছে আমরা হেটেরোফিল অ্যান্টিবডি ফলস পজিটিভ হচ্ছে, বাট সেটা এপস্টেইন বার ভাইরাস ইনফেকশন না। আর আরেকটা কি টপিক, ইনফেকশাস মনোনিউক্লিওসিস লাইকস ইলনেস আছে, বাট সেখানে হেটেরোফিল অ্যান্টিবডি নেগেটিভ হবে, ডিটেক্ট হবে না, বাট ফিচারটা এপস্টেইন বার ভাইরাসের ইনফেকশনের মতো। সেটা হচ্ছে এই চারটা। তাহলে এই দুইটার মাথায় তিনটা তিনটা করে স্টার দিয়ে ফেলা। তাহলে মোটামুটি এখান থেকে আমরা পড়লেই আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো আপনারা ফলো করেন, আমরা এফসিপিএস রেসিডেন্সি সব কোশ্চেন কমন পাবো ইনশাআল্লাহ। এবার চলে আসি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। প্যাপিলোমা ভাইরাসের এই যে দেখতেছেন টাইপ অফ সেরোটাইপ, এইটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এমসিকিউ টাইপ কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেনে দেখবেন যে একটা দুটো স্টেম এরকম, যে কোন সেরোটাইপ দিয়ে কি ইনফেকশন হয়েছে। এর মধ্যে দেখেন যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 1 এবং 4 এই দুইটা স্ট্রেইন দিয়ে, এটা জি না এইচ হবে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 1 এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 4, এই দুইটা স্কিন এন্ড প্লান্টার ওয়ার্ড, মানে স্কিন ওয়ার্ড যেটা থাকে, এটা এই 1 এবং 4 1 থেকে 4 থেকে হবে, এবং 6 এবং 11 এটা দিয়ে জেনিটাল ওয়ার্ড, যেটা আরেকটা নাম কন্ডাইলোমাটা অ্যাকুমিনাটা। আর কন্ডাইলোমাটা লাটা সেটা কিন্তু কি হয়, সেকেন্ডারি সিফিলিস, ঠিক আছে। আর এরা কি হবে, রেয়ার কিছু কন্ডিশনে এরা ল্যারিঞ্জিয়াল প্যাপিলোমা করবে। 16 18 আর অ্যাবাভ এটা দিয়ে কার্সিনোমা সার্ভিক্স, ইউটেরাস এবং পেনিসের এরা কি করতে পারে, ইনফেকশন করতে পারে। হ্যাঁ, এবং সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, মানে সিআইএন, সেটাও কোনটা দিয়ে হবে, এই 16 18 এন্ড অ্যাবাভ। তাহলে এগুলো মনে রাখতে হবে। কি কি ট্রান্সমিশন হয়, একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড, এটা স্কিন কন্ট্যাক্ট, আর হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন ডিউরিং ডেলিভারি ইন দা বার্থ ক্যানাল। তাহলে তিনটা ওয়ে অফ ট্রান্সমিশন। এবার পারভোভাইরাস B19। পারভোভাইরাস B19 ইউজুয়ালি রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে এটা ইনফেকশন হয়। এছাড়াও ট্রান্সপ্লাসেন্টাল এবং ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে এটা ট্রান্সমিশন হতে পারে। প্রাইমারি এরা ইফেক্ট করে আরবিসি এবং ইরেথ্রোব্লাস্টকে। আপনারা এখানে ইরেথ্রোব্লাস্টে, বোন ম্যারোতে ইরেথ্রোব্লাস্ট থাকে, সেটাকে অ্যাটাক করে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করে। এর পাশে কমা দিয়ে এইখানে লিখে নেন আরবিসি, আরবিসি কে অ্যাটাক করে, এবং আরবিসির মধ্যে এটা ল্যাটেন্ট ফেজ হিসেবে থাকতে পারে। তাহলে শুধু ইরেথ্রোব্লাস্ট না, আরবিসির নামটা আপনারা এখানে লিখে নেন। কি কি কাজ করতে পারে, ডিজিজ কজড বাই পারোভাইরাস B19, ইরিয়াইডেমা ইনফেকশন, স্ল্যাব চিক সিনড্রোম, চেক না চিক, হ্যাঁ, মনে হবে যে গালে থাপ্পড় দিলে যেরকম লাল হয়ে যায় সেরকম, স্ল্যাব চিক সিনড্রোম। অর ফিফথ ডিজিজ মনে রাখেন, ফিফথ ডিজিজ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, স্পেশালি চিলড্রেন উইথ সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া আর হেরিডিটারি স্পেরোসাইটিসিস, এই কন্ডিশনে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করে। ইমিউন কমপ্লেক্স আর্থ্রাইটিস করতে পারে। তাহলে এই ডিজিজ গুলা করবে, এটা করলে পারভোভাইরাস B19 ইম্পর্টেন্ট আমাদের পড়া হয়ে যাবে। এখন ওই যে আগেই বলেছিলাম যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ ডিজিজ কজেস চিলড্রেন, এটা মিজলস হয়, কপ্লিক স্পট অন বাক্কাল মিউকোসা, রুবেলাতে, স্কারলেট ফিভার যেটা ব্যাকটেরিয়াল, রোজিওলা ইনফ্যান্টাম কজড বাই হিউম্যান হার্পিস ভাইরাস 6, হিউম্যান হার্পিস ভাইরাস 7 এন্ড ইরাইডেমা ইনফেকশোসাম ফিফথ ডিজিজ। তাহলে এইগুলা কিন্তু সব একসাথেই, হ্যাঁ। এইগুলা দিয়ে কি কি ডিজিজ হবে, এইগুলোতে কি কি ডিজিজ হবে আমরা খেয়াল করেন, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হবে। তাহলে কোন কোন ইনফেকশনে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হবে, এই টাইপের কোশ্চেন প্রিভিয়াস রেসিডেন্সে এসেছে। তাহলে মিজলস কপ্লিক স্পট ডায়াগনোস করি, রুবেলা, স্কারলেট ফিভার, রোজিওলাটা HSP
6 and 7, আর ফিফথ ডিজিট যেটা হচ্ছে পারোভাইরাস B19। হ্যাঁ, পারোভাইরাস B19 কিন্তু এখানে অপশনে প্রিভিয়াস কোশ্চেন আপনারা যদি দেখবেন তখন আছে। ভেসিকুলার র্যাশ কি কি দিয়ে হয়? হার্পিস সিমপ্লেক্স, চিকেন পক্স, শিঙ্গেলস, এই তিনটা দিয়ে ভেসিকুলার র্যাশ হয়, সরাসরি লেঞ্জের লাইন। ভাইরাস কজিং ইমিউন কমপ্লেক্স আর্থ্রাইটিস, হেপাটাইটিস বি, রুবেলা, হার্পিস ভাইরাস B19, এই তিনটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে ভেসিকুলার র্যাশ এখানে মার্ক করে ফেলেন, এটা 5টা স্টার, ভেসিকুলার র্যাশ 5টা স্টার, কজিং ইমিউন কমপ্লেক্স আর্থ্রাইটিস 3টা স্টার। এবার আমরা পড়বো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা থেকে। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমরা তো এখানে জানি যে ইনফ্লুয়েঞ্জা A, B, C, হ্যাঁ, 3 টাইপস অফ আছে। এর মধ্যে এর মধ্যেই প্যান্ডেমিক যেটা করছে H1N1 ভ্যারাইটি। H1N1 কি? হিম অ্যাগ্লুটিনিন এবং নিউরো অ্যামাইনিডেস যে যেটা স্পাইক প্রোটিন আছে, এই দুইটার ভ্যারাইটির উপর ডিপেন্ড করে সেভারেল টাইপস অফ ইনফ্লুয়েঞ্জা আছে। হ্যাঁ, তার মধ্যে H1N1টা হচ্ছে সোয়াইন ফ্লু, আর H5N1টা হচ্ছে এভিয়ান অর বার্ড ফ্লু। এটা তো মোটামুটি আমরা সবাই জানি। আর ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসে মেজর আউটব্রেকস অফ ইনফ্লুয়েঞ্জা যেটা হয়েছে এপিডেমিক আকারে সি দ্য ডে মাইল্ড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। এর আগে যখন আমরা বেসিক ভাইরোলজি অংশ পড়ছিলাম সেখানে কিন্তু কয়েকটা নাম বলেছিলাম, যে অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফট, এটার মাধ্যমে জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট হয় এবং এটা দিয়ে কি হয়, র্যাপিডলি যে সেরোটাইপ গুলো চেঞ্জ, বিশেষ করে এই যে মাইনর চেঞ্জেস ইন দ্য হিম অ্যাগ্লুটিনিন প্রোটিন ইজ কল্ড অ্যান্টিজেনিক ড্রিফট। ড্রিফটটা হচ্ছে মাইনর চেঞ্জে, এবং এটা উইকলি অর মান্থলি অর হাফ ইয়ারলি অর ইয়ারলি এদের কি হতে পারে, এরকম চেঞ্জ হয়ে যেতে পারে। যখনই এরকম চেঞ্জ হয়ে যায়, এই মাইনর চেঞ্জ হওয়ার কারণে দেখবে নতুন একটা স্টেরোটাইপের আগমন হয়েছে। এটা সাধারণত বোথ ইনফ্লুয়েঞ্জা A এবং B এর ক্ষেত্রে এটা দেখা যায়, এবং এই কারণে এরা এপিডেমিক বা প্যান্ডেমিক এরকম আকারে এরা ছড়ায়। আর মেজর চেঞ্জ যেটা বা কমপ্লিট চেঞ্জ, এটা হচ্ছে বলা হচ্ছে অ্যান্টিজেনিক শেক। এইটাতে ক্ষেত্রে মেজর এপিডেমিক হতে পারে, এটা অনলি A ভ্যারাইটির ক্ষেত্রে হয়। ঠিক আছে, এবং এই অ্যান্টিজেনিক শিফট যেটা মেজর চেঞ্জের, এইটা কিন্তু অ্যান্টিজেনিক ড্রিফট এর মতো এত র্যাপিড না যে এটা উইকলি হবে বা মান্থলি হবে। এটা কিন্তু ইয়ারলি অথবা 2-3 বছর বা এরকম হতে পারে, সেভারাল ডিকেডস আফটার এরকম একটা মেজর চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে একটা এপিডেমিক আকারে আমরা সোসাইটির মধ্যে দেখতে পাবো। আচ্ছা, কমপ্লিকেশনটা কি? কমপ্লিকেশন হচ্ছে নিউমোনিয়া, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এনকেফালাইটিস, ট্রান্সভার্স মায়ালাইটিস এন্ড গুলেনবারি সিনড্রোম। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন যেটা এফসিপিএস এর এসপি এর জন্য ইম্পর্টেন্ট, যে হুইচ ব্যাকটেরিয়া কমনলি কমপ্লিকেট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন, দ্যাট ইজ নান আদার দেন স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। তাহলে এইটার পাশে এফসিপিএস আপনারা লিখে রাখতে পারেন, এফসিপিএস হিসেবে এখানে লিখে রাখতে পারেন। আর কি খ্রিস্টান্ত কি দেওয়া হয়, এটা হচ্ছে অসেলটামিভির এন্ড জানামিভির, এই দুইটা দিয়ে কমনলি ট্রিট ইনফ্লুয়েঞ্জা করা হয়। আসলে ইনফ্লুয়েঞ্জা সেলফ লিমিটিং, আমরা কিন্তু ওইভাবেই কোনো ইনফ্লুয়েঞ্জা কোনো ড্রাগের ট্রিটমেন্ট করা হয় না। আচ্ছা, দ্বিতীয়ত ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে 3 ধরনের ভ্যাকসিন আছে। কি? এর লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আছে, কিল্ড ভ্যাকসিন আছে, এর সাব ইউনিট রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ভ্যাকসিন আছে। বাট এইটা দেখা যাবে যে যাদের ইমিউন কম্প্রোমাইজড বা যাদের কোল্ড অ্যালার্জি অ্যাট্রোপি থাকে, দেখবেন এদের কমনলি কিন্তু ইনফ্লুয়েঞ্জাতে ইনফেকশন হয়। ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে হয়। ইয়ারলি কেন দিতে হয়? ওই যে অ্যান্টিজেনিক ড্রিফটের কারণে মাইনর চেঞ্জ হয়ে যায়, আগের ভ্যাকসিন আর কাজ করে না, ইয়ারলি ভ্যাকসিনটা দিতে হয় ইনফ্লুয়েঞ্জা। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা ওই অ্যান্টিজেনিক ড্রিফটের কারণে। তাহলে এই জন্য ডাজ নট কনফার লাইফ লং প্রোটেকশন, সো গিভেন ইয়ারলি। তাহলে ভ্যাকসিনটা আমরা ইয়ারলি দিয়ে থাকি। ইনফ্লুয়েঞ্জা থেকে যতটুকু ইনফরমেশন শেয়ার করছি, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এবার মিজলস। মিজলস কে মেইনলি ডিজিজটা কিভাবে হচ্ছে, ইনফেকশন ট্রান্সমিটেড বাই রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে। এভারেজ ইনকিউবেশন পিরিয়ড 10 to 12 days। পার্সন এট রিস্ক, রিস্কে কারা আছে? মেল নিউট্রিশন, ইমিউন কম্প্রোমাইজ লাইক এইডস পেশেন্ট, ভিটামিন এ ডেফিসিয়েন্সি। এইখানে একটা কথা শেয়ার করব, যে অনেক সময় একটা কোশ্চিন আসলে আমরা প্রিভিয়াসলি খেয়াল করে দেখবেন যে কমপ্লিকেশন অফ মিজলস নামে একটা কোশ্চিন এসেছিল, ওইখানে অপশনের মধ্যে ছিল এই ঠিক ভিটামিন এ ডেফিসিয়েন্সি, এইটা অপশনে ছিল। এইটা নিয়ে দেখবেন যে সাধারণত আমাদের ফেসবুক পেজ বা অনেক জায়গায় অনেক কিছু কিন্তু লেখা হয়। হ্যাঁ, দেখবেন যে এই কেউ ভিটামিন এ ডেফিসিয়েন্সি কে মিজলস এর কমপ্লিকেশন বলছে,
আসলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি কিন্তু মিজলসের কমপ্লিকেশন না। যাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে এই মিজলসটা সিভিয়ার মিজলস হয়। হ্যাঁ, তাহলে কি ভিটামিন এ ডেফিসিয়েন্সিটা সিভিয়ার মিজলস এর একটা কারণ। মিজলস এর কমপ্লিকেশনে ভিটামিন ডেফিসিয়েন্সি হয় না, তাহলে এটা খেয়াল রাখবেন। তাহলে অ্যাসোসিয়েশন উইথ ভিটামিন এ উইথ মিজলস কি হয়, ভিটামিন এ ডেফিসিয়েন্সি মে কজ সিভিয়ার মিজলস, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন গ্রেটলি রিডিউস দ্য সিভিয়ারিটি অফ মিজলস। তার মানে দেখেন যে ভিটামিন এ ক্যাপসুল যে খাওয়ানো হচ্ছে এটাও কিন্তু একটা মিজলস এর এগেইনস্ট একটা ইমিউনাইজেশন, এটারও কিন্তু একটা রোল আছে সুন্দর। আচ্ছা, এখানে ইমিউনিটি কি ধরনের দিবে? ইমিউনিটি সেল মিডিয়েটেড ইমিউনিটি। সেল মিডিয়েটেড ইমিউনিটি যখন এখানে কথা চলেই আসলো, আমরা যখন ইমিউনোলজি চ্যাপ্টার পড়ি অথবা ভাইরাসের আমরা যেটা বলছিলাম যে সেল মিডিয়েটেড ইমিউনিটির কথা, যে আমরা যখন ইমিউনোলজি চ্যাপ্টারটা দেখি সেখানে দেখবেন যে সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির মধ্যে একটা ডিফারেন্স আছে। সেখানে মোস্ট অফ দ্য ভাইরাসের এগেইনস্টে কিন্তু কাজ করে সেল মিডিয়েটেড ইমিউনিটি, মানে ভাইরাস ইনফেক্টেড সেলকে এরা কিল করে। বাট দেখবেন যে একটা জায়গায় লেখা আছে যে নিউট্রালাইজেশন অফ ভাইরাল টক্সিন বা নিউট্রালাইজেশন অফ ভাইরাস। তাহলে এইটার এক্সাম্পল কি? এটা হচ্ছে পক্স ভাইরাসের ক্ষেত্রে আমাদের যে গাটের যে ইমিউনিটি সেখানে কি অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি আসে। হ্যাঁ, তাহলে এরকম ওটার এগেনস্টে কি আছে? অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে বেশিরভাগ আমাদের ভাইরাসের এগেনস্টে ইমিউনিটি আসে সেল মিডিয়েটেড ইমিউনিটি থেকে। এবং এখানে স্মিথ ডি আমাদের যেটা এমসিকিউ এর বইয়ে, এখানে এই ভাইরোলজি অংশে স্মিথ ডিতে ভাইরোলজি অংশে দেখবেন যে এরকম সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির ক্ষেত্রে কিছু ভাইরাসের এক্সাম্পল দেওয়া আছে, সেটা কিন্তু এই এখান থেকে এসেছে। তাহলে দেখেন এখানে মিজলস এর এগেইনস্টে ইমিউনিটি দিল সেল মিডিয়েটেড ইমিউনিটি। অ্যাসোসিয়েশন উইথ মিজলস উইথ টিউবারকুলোসিস কি হবে? মিজলস ক্যান ট্রান্সমিট সাপ্রেস দ্য সেল মিডিয়েটেড ইমিউনিটি রিজাল্টিং ফলস নেগেটিভ tuberculin টেস্ট and reactivation of dormant TB clinical tuberculosis। তাহলে এখানে আরেকটা কথা চলে আসে যে মিজলস তাহলে কি করছে? আমাদের বডি ইমিউনিটি কমাচ্ছে। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট লাইন আপনারা এখানে অ্যাড করে ফেলেন যে আমাদের বডির ইমিউনিটি কমায় দুইটা ভাইরাস, একটা হচ্ছে মিজলস আর একটা হচ্ছে এইচআইভি। এই দুইটা ভাইরাস হচ্ছে আমাদের বডির ইমিউনিটিকে কমিয়ে দিচ্ছে। তাহলে এটা দুটো খুব ইম্পর্টেন্ট লাইন, সুন্দর করে আপনারা এইটুকুর পাশেই লিখে ফেলেন। এবার আমরা পড়ি যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো কি কি আছে। এক নম্বর হচ্ছে র্যাশ ফর অ্যাটলিস্ট 3 days, দেন ফিভার থাকবে ফর অ্যাটলিস্ট 1 day, অ্যাটলিস্ট 1 day অফ দ্য ফলোইং, ওয়ান অফ দ্য ফলোইং থাকবে। কি থাকবে? কফ, কোরাইজা অথবা কনজাংটিভাইটিস। এইটা থাকবে, তিনটাই থাকতে পারে অথবা তিনটা যে কোনো একটা। অপ্লিক স্পট প্যাথোগনমিক সাইন, এটা আমরা ডায়াগনোসিস করতে পারি। আর সেটা জেনারেলাইজ লিম্ফ্যাটিনোমা থাকবে। অপ্লিক স্পট আর প্যাথোগনমিক অ্যাপিয়ার্ড অন দ্য বাক্কাল মিউকোসা অপোজিট দ্য সেকেন্ড মোলার টিপ, স্মল রেড স্পট। হ্যাঁ, অপোজিট দ্য সেকেন্ড মোলার টিপে আমরা এখানে স্মল রেড স্পটটা পাবো। এটা দেখে আমরা সাসপেক্ট করতেই পারি যে এটা কপ্লিক স্পট এবং এটা মেজর।
ক্যারেক্টারিস্টিক্স অফ র্যাশ কি থাকে? ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। তাহলে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ কি কি থাকে কন্ডিশনে, সেগুলোর নামের সাথে এটা যোগ করে ফেলতে হবে। কমপ্লিকেশন অফ মিজেলস, দেখেন এইগুলা হচ্ছে আমাদের কমপ্লিকেশন অফ মিজেলস। কি? নিউমোনিয়া, অটাইটিস মিডিয়া, ডায়রিয়া, অ্যাকিউট ডিমাইলিনেটিং এনকেফালাইটিস, সাবঅ্যাকিউট স্ক্লেরোসিং প্যানএনকেফালাইটিস, ইনক্লুশন বডি এনকেফালাইটিস। এইগুলো হলো কমপ্লিকেশন অফ মিজেলস। কিন্তু এই যে এখানে দেখেন যে ছিল ম্যাল নিউট্রিশন, ইমিউন সাপ্রেশন কিন্তু ইমিউন সাপ্রেসিভ কন্ডিশনে পেশেন্টের মিজেলস কমনলি হয়, আবার মিজেলস ইনফেকশন হলো ম্যাল নিউট্রিশন ইমিউন সাপ্রেশন হয়, ভাইস ভার্সা। কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সি কিন্তু মিজেলস এর কমপ্লিকেশন না। হ্যাঁ, তাহলে খেয়াল রাখবেন যে ওইটা এই কন্ডিশনে সিভিয়ার মিজেলস হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের কমপ্লিকেশন অফ মিজেলস এইগুলা। কমপ্লিকেশন অফ মিজেলস ইন প্রেগনেন্সি, তাহলে প্রেগনেন্সি দিলে কি কমপ্লিকেশন হবে? ফেটাল নিউমোনাইটিস, increased risk of miscarriage, prematurity, and low birth weight. Measles is not associated with congenital malformation. ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের মিজেলস এর ম্যানেজমেন্ট হচ্ছে সেলফ লিমিটিং ভাইরাস কজিং ইমিউন সাপ্রেশন। এই যে এইচআইভি এবং মিজেলস এর আশেপাশে 8-10টা স্টার দিয়ে ফেলেন, ঠিক আছে? তাহলে এইখানে একটা কথা চলে আসছে, মিজেলস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ কনজেনিটাল ম্যালফরমেশন। তাহলে যেগুলা ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে মাদার টু ফিটাসে চলে আসছে, এই ভার্টিক্যাল ট্রান্সমিশন হওয়া সব ইনফেকশন কিন্তু কনজেনিটাল ম্যালফরমেশন করবে না। তাহলে আমাদেরকে কোশ্চেন দুইটা করতে হবে, ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে সেটাও জানতে হবে, এবং কোন কোন এই ভার্টিক্যাল ট্রান্সমিশন হওয়া ইনফেকশন কনজেনিটাল ম্যালফরমেশন করছে সেই কোশ্চেনটা আলাদা পড়তে হবে, আমাদের লেকচারের মধ্যে আছে, সেটা আমরা একটু পরে পড়বো। এবার আসা হচ্ছে মামস ভাইরাস। মামস ইজ অ্যান অ্যাকিউট ইনফেকশন কজড বাই প্যারামিক্সোভাইরাস। প্যারামিক্সোভাইরাসের ফ্যামিলি থেকে আসবে, ইউজুয়ালি চিলড্রেন এন্ড ইয়াং অ্যাডাল্ট। টিস্যু আর অর্গান এফেক্টেড, ইউজুয়ালি রেসপিরেটরি ট্র্যাক্ট, প্যারোটিড গ্ল্যান্ডকে ইনভলভ করে, প্যানক্রিয়াস, মেনিনজেস, গোনাডস, টেস্টিস এন্ড ওভারি। এবং যেহেতু তাহলে কি কি ডিজিজ করবে? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, প্যারোটিড সোয়েলিং বা প্যারোটাইটিস, টেন্ডারনেস থাকবে, সোয়েলিং থাকে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস করে, প্যানক্রিয়াটাইটিস, অর্কাইটিস আর ওফোরাইটিস। কমপ্লিকেশন কি কি হবে? প্রোফাউন্ড ডিফনেস, মাইল্ড আপার অ্যাবডোমিনাল পেইন, নিউরাইটিস, আর্থ্রাইটিস, নেফ্রাইটিস, থাইরয়েডাইটিস, পেরিকার্ডাইটিস, অল হ্যাভ বিন রিপোর্টেড। মানে কম বেশি সবগুলো আমরা এই মিজেলসের কমপ্লিকেশন হিসেবে ডিটেক্ট করা গেছে। ট্রানজিয়েন্ট আর মাইল্ড মাস্টাইটিস, Mumps in first trimester may cause increased rate of spontaneous abortion, not teratogenic. তার মানে আমরা মামসও পেলাম, এটা কি হয়? ভার্টিক্যাল ট্রান্সমিট হয়, বাট নেয়ার নট টেরাটোজেনিক, মানে কনজেনিটাল ম্যালফরমেশন করে না। কি হয় সমস্যাটা? যে স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়। হ্যাঁ, এখন এর কমপ্লিকেশনের মধ্যে আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে অর্কাইটিস। অর্কাইটিস হলে কি হবে? স্টেরিলিটি। হ্যাঁ, যদি হচ্ছে বাইল্যাটারাল অর্কাইটিস হয়, সেখান থেকে কি হতে পারে? স্টেরিলিটি ডেভেলপ করতে পারে ইন কেস অফ মেল এন্ড ফিমেল। এখানে স্টেরিলিটি, বিশেষ করে মেলে এটা কমন। তাহলে কমপ্লিকেশনের মধ্যে আমরা এখানে আরেকটা অ্যাড করে ফেলেন, যে স্টেরিলিটি। এবার হচ্ছে রুবেলা ভাইরাস। রুবেলা ভাইরাস and RNA virus or Toga virus families, there is only one major antigenic type. It is transmitted by airborne droplet, incubation 14 to 21 days, and rubella virus crosses the placenta. এবং এই রুবেলা ভাইরাসে কনজেনিটাল রুবেলা সিনড্রোম হয়, এবং এই কনজেনিটাল রুবেলা সিনড্রোম থেকে, রুবেলার থেকে সবচেয়ে বেশি কোশ্চেনই আসে এই কনজেনিটাল রুবেলা সিনড্রোমের কি কি ফিচার্স, মানে কোথায় কোথায় এফেক্টেড হয়, এটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তাহলে ডিজিজ কি কি হয়? রুবেলা, যেটাকে একটা নাম জার্মান মিজেলস, কনজেনিটাল রুবেলা সিনড্রোম। ক্লিনিক্যাল ফিচার্স অফ রুবেলা, মানে অ্যাডাল্টের ক্ষেত্রে কি হয়? একটা প্রোডার্মাল ফ্লেস থাকবে, মানে ফ্লু লাইক। হ্যাঁ, যে মাইল্ড ফিভার থাকবে, তারপরে হচ্ছে পোস্টাটাইজম থাকবে, এই টাইপের। র্যাশ থাকতে পারে, ম্যাকুলার র্যাশ। সার্ভাইকাল, সাবঅক্সিপিটাল, পোস্ট অরিকুলার লিম্ফ অ্যাডেনোপ্যাথি আর ক্যারেক্টারিস্টিক্স। কমপ্লিকেশনের মধ্যে এনকেফালোপ্যাথি, আর্থ্রাইটিস, আর্থালজিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, গুলেনবারি সিনড্রোম হতে পারে। কনজেনিটাল রুবেলা সিনড্রোম, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কনজেনিটাল হার্ট ডিজিজ কমনলি করে প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। তার পাশে আপনার লিখে নেন পালমোনারি স্টেনোসিস। যারা ক্লাসে আসেন অবশ্যই এখানে পাশে পালমোনারি স্টেনোসিস,
তাহলে কনজেনিটাল হার্ট সিনড্রোম তো মানে হার্ট ডিজিজ তো করে, কোনটা করে এই নামটাও জানতে হবে। আই ডিফেক্টের মধ্যে ক্যাটারাক্ট, কনজেনিটাল গ্লুকোমা, মাইক্রোকেফালি, এছাড়া মেন্টাল রিটার্ডেশন করে। হ্যাঁ, মেন্টাল রিটার্ডেশন করে, সেটা কি ডেভেলপমেন্টাল এর মধ্যে। সেন্সরি নিউরাল ডেফনেস, জেনারেল লার্নিং ডিসএবিলিটি মানে ইনফ্যান্টাইল অটিজম, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস টাইপ 1, হাইপোথাইরয়েডিজম, এর সাথে আপনারা লিখে রাখেন মেন্টাল রিটার্ডনেস। হ্যাঁ, এইখানে আবার দেখেন সুন্দর করে দেওয়া আছে স্টেজ অফ জেস্টেশন, কোন মান্থে অ্যাটাক করলে কি কি ধরনের ডিজিজ হয়, এটা দেখে নিতে পারেন। এটার পাশে জাস্ট রিডিং দিয়ে রাখেন। ইউজুয়ালি এরকম মান্থ অনুযায়ী পরীক্ষাতে দেয় না, ইউজুয়ালি ফিচার গুলো আমাদের জানলেই হবে। তাহলে এইখানে যতগুলো ফিচার আছে মনে রাখেন, দেখেন মাল্টিপল ডিফেক্টিভ স্পন্টেনিয়াস অ্যাবর্শন যদি ফার্স্ট 1-2 মান্থের মধ্যে হয়, 3 মান্থের ক্ষেত্রে দেখা যায় যে যে কনজেনিটাল ডিফেক্ট, ডিফনেস, ক্যাটারাক্ট, গ্লুকোমা, মেন্টাল রিটার্ডেশন, কনজেনিটাল হার্ট ডিজিজ লাইক পালমোনারি স্টেনোসিস, প্যাটেন্ট আর্টাস আর্টেরিওসাস। 4 মান্থের ক্ষেত্রে কনজেনিটাল ডিফেক্ট মোস্টলি কমনলি ডিফনেস থাকে। আর 20 উইকস এর পরে মানে যখন একদম অর্গানোজেনেসিস আমাদের শেষ হয়ে গেছে, তারপরে যদি ইনফেকশন হয় তাহলে মোরলেস ডিফনেস প্রেজেন্ট করতে পারে। তাহলে আমাদের এটাও খেয়াল রাখতে হবে ইনফেকশনটা কোন পিরিয়ডে হয়েছে। এবার আমরা পড়বো হচ্ছে হেপাটাইটিস ভাইরাস থেকে। হেপাটাইটিস ভাইরাস আমাদের কমন যে কয়েকটা ফ্যামিলি থেকে বলছিলাম, খুব পরীক্ষার আগে খুব সুন্দর করে পড়ে যেতে হবে। হার্পিস ফ্যামিলি, হেপাটাইটিস, এইচআইভি। হ্যাঁ, তার মধ্যে আজ হেপাটাইটিস একটা ইম্পর্টেন্ট। এখন হেপাটাইটিস এর মধ্যে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস অনলি ডিএনএ হেপাটাইটিস ভাইরাস, বাকি সবগুলা কি আরএনএ। এইচ হেপাটাইটিস এ, সি, ডি, ই, জি সবগুলাই আরএনএ ভাইরাস। অনলি হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস। এবং হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ডি এরা সবগুলা ক্রনিক ক্যারিয়ার হিসেবে থাকতে পারে। আপনারা পারলে হেপাটাইটিস জি একটাও অ্যাড করে ফেলেন, হেপাটাইটিস জিও ক্যারিয়ার ক্যারিয়ার স্টেটে যেতে পারে, হেপাটাইটিস জি এটাও অ্যাড করে নেন। নেম অফ আদার হেপাটোট্রপিক ভাইরাস, ওই যে আমরা প্রথমে একবার বলছিলাম প্যাসিফিক ভাইরোলজি থেকে, যে ভাইরাসের যে ক্যাপসিডের বাইরে যে কিছু প্রোটিন থাকে, ভাইরাল প্রোটিন থাকে, এই প্রোটিন গুলার কিছু অর্গানের প্রতি স্পেসিফিসিটি বা অ্যাফিনিটি থাকে। সেই অনুযায়ী আমরা কিন্তু ভাইরাসকে হেপাটোট্রপিক ভাইরাস হিসাবে হেপাটাইটিসকে বলছি। এই ছাড়াও আরো কিছু হেপাটোট্রপিক ভাইরাস আছে যারা ঘুরে ফিরে লিভারকে যে এফেক্ট করে। এর মধ্যে এপস্টিন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এটা কি করে লিভারকে যে এফেক্ট করতে পারে। এরকম কিছু ভাইরাস আছে নিউরোট্রপিক ভাইরাস। হ্যাঁ, এরকম নিউরোট্রপিক ভাইরাস আছে, সেগুলোর নাম করতে পোলিও পড়ার সময় নিউরোট্রপিক ভাইরাস চলে আসবে। তাহলে মেইন হেপাটাইটিস ভাইরাসের মধ্যে কোনটা ক্লাসিফিকেশন কিভাবে ছড়াচ্ছে এই টেবিলটা পাশে ইনফিনিটি স্টার দিয়ে ফেলেন, এবং অ্যাজ এ হোল আমরা কিন্তু হেপাটাইটিস সম্বন্ধে ধারণা পেয়ে যাব এখান থেকে। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ হেপাটাইটিস ভাইরাস। আমরা প্রথমে দেখতে পাচ্ছি হেপাটাইটিস এ ভাইরাস ফ্রম পিকো আরএনএ, ফ্যামিলির নাম কি পিকো আরএনএ ভাইরাস, কোন সময় এটাকে এন্টোরো ভাইরাসও বলা হয়। হেপাটাইটিস বি ভাইরাস দ্যাট ইজ দ্য অনলি ডিএনএ ভাইরাস, এটা হেপাডিএনএ ভাইরাস ফ্যামিলি। হেপাটাইটিস সি ভাইরাস আসে হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস ফ্যামিলি থেকে। হেপাটাইটিস ডি ডেল্টা ভাইরাস, হেপাটাইটিস ই ক্যালিসি ভাইরাস ফ্যামিলি থেকে। এদের এই যেটা হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন যেটা রয়েছে, এই সারফেস অ্যান্টিজেন হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস ডি এই দুইটা ভাইরাস সারফেস ডিটেক্ট হয়। ডেল্টা ভাইরাসে কেন থাকে, কারণ আমরা জানি এটা ডিফেক্টিভ ভাইরাস, এর হেল্পার ভাইরাস হচ্ছে হেপাটাইটিস বি। এইটা ইনফেকশন না থাকলে হেপাটাইটিস ডি দিয়ে হবে না। তাই আমরা এইচবিএস এইচজি এই অ্যান্টিজেন ডিটেক্ট করলেই এই দুটো ইনফেকশন আমরা ডিটেক্ট করতে পারি। আচ্ছা, রিক একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, এটা ডিএনএ পলিমারেজ ভেরিয়ন, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এটা হেপাটাইটিস বি ভাইরাসে আছে। দুইটা ভাইরাসের হেপাটাইটিস এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে, একটা হচ্ছে রেট্রো ভাইরাস যেটা এইচআইভি, আর হেপাটাইটিস বি ভাইরাস, এই দুইটা ভাইরাসে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা সুন্দর করে লিখে রাখা ফেলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি যে মুড অফ ট্রান্সমিশন কোনটা কি।
ইউজুয়ালি হেপাটাইটিস এ ভাইরাস পিক ওরাল রুটে, হেপাটাইটিস বি ভাইরাস ব্লাড, সেক্সুয়াল এন্ড অ্যাট বার্থ। খেয়াল করেন এটা কিন্তু অ্যাট বার্থ, ভার্টিক্যাল ট্রান্সমিশন এইচআইভি দিয়ে এই হেপাটাইটিস সি হচ্ছে। হেপাটাইটিস সি ব্লাড, সেক্সুয়াল কন্টাক্ট। হেপাটাইটিস ডি ভাইরাস ব্লাড, সেক্সুয়াল কন্টাক্ট। হেপাটাইটিস ই ভাইরাস ফিক ওরাল রুটে। ক্রনিক ক্যারিয়ার স্টেজ এখানে হেপাটাইটিস বি, সি এন্ড ডি তিনটারই রয়েছে। ইম্পর্টেন্ট ল্যাবরেটরি টেস্ট দেখেন, এই যে ল্যাবরেটরি টেস্টের কথা যখন চলে আসে তখন আমরা এই যে মার্কার গুলো সম্বন্ধে পড়বো। এই মার্কার গুলো কোনটা কোন স্টেজে থাকলে আমরা কি পাই সেটা আমরা বলবো। কিন্তু এইখানে যে ল্যাবরেটরি টেস্টের নাম আছে এইটা হচ্ছে নাম্বার ওয়ান টেস্ট। তার মানে কি, আমরা পরীক্ষায় যদি এফসিপিএস পরীক্ষা সিঙ্গেল বেস্ট আসে তাহলে আমরা কিভাবে কথা অ্যান্সার দিব। সাপোজ হেপাটাইটিস এ ভাইরাস, তাহলে কনফার্মেটরি বা আমরা কোন টেস্টটা দিব, নাম্বার ওয়ান টেস্ট হচ্ছে ইমিউনোগ্লোবিন এম অ্যান্টিবডি এগেইনস্ট হেপাটাইটিস এ ভাইরাস। এটাই হচ্ছে এর ডায়াগনোসিস করার জন্য। এর এগেইনস্ট হেপাটাইটিস এর এগেইনস্টে ভ্যাকসিন অ্যাভেলেবল, এমনকি হেপাটাইটিস এর এগেইনস্টে প্যাসিভ ইমিউনাইজেশনও অ্যাভেলেবল। হেপাটাইটিস বি ভাইরাসের জন্য এর আবার অনেকগুলো অ্যান্টিজেন অ্যান্টিবডি আমরা ডিটেক্ট করতে পারি। তার মধ্যে এইচবিএস এজি কমনলি ইউজ করা হয় এবং এইচবিএস অ্যান্টিবডিটাও দেখা হয়। এছাড়া আমরা ইমিউনোগ্লোবিন এম, এইচবিসি অ্যান্টিবডি যেটা আমরা ডিটেক্ট করি, এটা হচ্ছে যে আমার চারটা স্টেজ থাকে, প্রত্যেকটি পজিটিভ থাকে। এই জন্য এই ইমিউনোগ্লোবিন এম, এইচবিসি অ্যান্টিবডিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই তিনটা। হেপাটাইটিস সি এর ক্ষেত্রে ডায়াগনোসিস করার জন্য অ্যান্টিবডি এগেইনস্ট হেপাটাইটিস সি ভাইরাস, ডি ভাইরাস অ্যান্টিবডি টু ডেল্টা অ্যান্টিজেন। আর হেপাটাইটিস ই এর জন্য ইউজুয়ালি আমরা এখানে নাম লিখে থাকলেও আমরা এর ই এর এগেইনস্টে ইমিউনোগ্লোবিন দিয়ে আমরা ডিটেক্ট করতে রাখতে পারি। তাহলে দেখেন ভ্যাকসিন আছে শুধুমাত্র এ আর বি এর এগেইনস্টে, এবং এই দুইটার এগেইনস্টে প্যাসিভ ইমিউনাইজেশনও পসিবল। আচ্ছা, এবার যে আমরা মার্কার গুলো সম্বন্ধে দেখলাম, যে সবগুলোর মার্কার গুলো আমরা একটু খেয়াল করি। হেপাটাইটিস এ ভি, এটা মানে কি, এটা হেপাটাইটিস এ ভাইরাসকে বোঝাচ্ছে। এটা পিকো আরএনএ ভাইরাস, নন এনভেলপ ভাইরাস। এনভেলপ নন এনভেলপ ভাইরাসের মধ্যে একটা সোজা জিনিস, আপনাদের একটা সিস্টেমটা দেখেন, যেগুলো সাধারণত ফিকো ওরাল রুটে ইনফেকশন করে, সাধারণত গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা এরকম হেপাটাইটিস করে, সেগুলো দেখবে সাধারণত নন এনভেলপ ভাইরাস। কারণ কি, এনভেলপ ভাইরাস গুলা যদি এনভায়রনমেন্টে থাকে, এরা সহজে ইউভি হিট বা লাইট বা কোনো হচ্ছে ডিটারজেন্ট, অ্যান্টিসেপটিক বা স্টেরিলাইজার, এইসব টাইপের যে কোনো সাবস্টেন্স আপনার সহজে ডিস্ট্রয় হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এনভায়রনমেন্টে থাকে না। আর নন এনভেলপড গুলা, এগুলা এইসব মাধ্যমে সহজে কিন্তু ডিস্ট্রয় হয় না। এই জন্য দেখবেন ঠিক ওরাল রুটে যেগুলা ইনফেকশন করতেছে, এগুলো কিন্তু কমনলি দেখবেন নন এনভেলপ। যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এই দুইটাই কিন্তু কি করে, ঠিক ওরাল রুটে এরা ঢুকে এরা ইনফেকশন হেপাটাইটিস করছে, দুটাই দেখবেন যে নন এনভেলপ। আচ্ছা, হেপাটাইটিস ইমিউনোগ্লোবিন এম এইচএভি অ্যান্টিবডি যেটাতে আমরা ডিটেক্ট করবো, এটা ইমিউনোগ্লোবিন এম অ্যান্টিবডি টু এইচএভি, বেস্ট টেস্ট টু ডিটেক্ট অ্যাকিউট হেপাটাইটিস এ। হেপাটাইটিস বি ভাইরাস, এটা হেপাটাইটিস বি ভাইরাসকে বোঝাচ্ছে, এটা হেপাডিএনএ ভাইরাস, এনভেলপ পার্শিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, অলসো নোন অ্যাজ ড্যান পার্টিকল। তাহলে খেয়াল করেন, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। এই হেপাটাইটিস বি ভাইরাসের পার্শিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, এটাকে আরেকটা নাম হচ্ছে ড্যান পার্টিকল। HBsAg, HBsAg antigen found on the surface antigen, এটা একটা found on non-infectious particle in patient blood, positive during acute stage and continued presence in indicate for a carrier state। এবং এই HBsAg যদি পজিটিভ থাকে, HBsAg যদি পজিটিভ থাকে, ওই সময় কিন্তু আমরা ভ্যাকসিনেশন করি না, এটা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু ওই সময় ভ্যাকসিনেশন করি না, এবং ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই HBsAg এবং HBsAg মানে অ্যান্টিজেন টু HBsAg, এই দুটো টেস্ট করে দেখে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, HBsAg অ্যান্টিবডি টু HBsAg প্রোভাইড ইমিউনিটি টু হেপাটাইটিস বি ভাইরাস। HBC অ্যান্টিজেন আরেকটা অ্যান্টিজেন, যেটা কোর অফ হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাসের একটা কোর অ্যান্টিজেন, এবং এর এগেইনস্টে যে অ্যান্টিবডি টু অ্যান্টিজেন, এটা পজিটিভ ডিউরিং উইন্ডো ফেজ। এবং ইমিউনোগ্লোবুলিন এম, এইচবিসি অ্যান্টিবডি ইজ ইন্ডিকেটর অফ রিসেন্ট ডিজিজ। এবং অ্যাকিউট হেপাটাইটিস অথবা এটা আলট্রা রিজলভিং অথবা ক্রনিক স্টেজ, হ্যাঁ, যে উইন্ডো ফেজ,
চারটা যে ফেজ আছে সব ফেজে কিন্তু এই অ্যান্টি এইচবিসি অ্যান্টিজেন, এইচবিসি অ্যান্টিবডি যেটা থাকে এটা পজিটিভ থাকে। দেন এইচবি অ্যান্টিজেন, এটা সেকেন্ড অ্যান্ড ডিফারেন্ট অ্যান্টিজেন ডিপার্টমেন্ট ইন দ্য এইচবিসি হেপাটাইটিস ভাইরাস 4 ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ ট্রান্সমিসিবিলিটি, মানে এটা কিভাবে একটা থেকে ট্রান্সমিশন থাকে। তারপর এইটা যদি পজিটিভ থাকে আমরা ভাববো যে এইটা ট্রান্সমিশন হওয়ার চান্সটা হাই। আর যখন এটার এগেইনস্টে অ্যান্টিবডি থাকবে এইচবিই অ্যান্টিবডি, ইট ইন্ডিকেটস লো ট্রান্সমিসিবিলিটি। আচ্ছা, নন এ নন বি, এটা বলতে কি বুঝি? হেপাটাইটিস ভাইরাস দ্যাট আর নাইদার হেপাটাইটিস এ অর নর হেপাটাইটিস বি, তার মানে এই দুইটা বাদে অন্য যে কোনো নন এ, মানে মানে অন্য যে কোনো হেপাটাইটিস ভাইরাস, সেটা এইচ এইচসিভি, তারপর এইচডিভি, এইচইভি অথবা এইচজিভি, মানে হেপাটাইটিস জি ভাইরাস, এই চারটাকে আমরা কি বলবো? নাইদার এইচএভি নাইদার এইচপিভি। হ্যাঁ, এটা নন এ নন বি হেপাটাইটিস ভাইরাস। এইচসিভিতে হেপাটাইটিস ভাইরাস, দ্যাট ইজ ফ্যামিলি অফ হ্যাভি ভাইরাস, one of the non A non B. Hepatitis D virus, small RNA virus with HBs involved. The effective virus replicate only in HAV, hepatitis B virus infected cell. আর hepatitis E virus, এটা হচ্ছে হেপা ই ভাইরাস ফ্যামিলি, নন এনভেলপ আরএনএ ভাইরাস, ওয়ান অফ দা নন এ নন বি ভাইরাস। এখানে কয়েকটা লাইন ইম্পর্টেন্ট, দেখেন একটা লাইন আপনাদেরকে দেখিয়েছি, চিলড্রেন আর মোস্টলি ফ্রিকুয়েন্টলি ইনফেক্টেড। তার মানে হেপাটাইটিস এ ভাইরাসটা ইউজুয়ালি কাদের হয়? চিলড্রেনদের ক্ষেত্রে হয়। দেখেন এইখানে একটা লাইন, হেপাটাইটিস ই ভাইরাস থেকে ক্লিনিক্যালি দ্য ডিজিজ রিজেম্বলস হেপাটাইটিস এ উইথ দ্য এক্সেপশন অফ হাই মর্টালিটি রেট ইন প্রেগনেন্ট ওম্যান। তার মানে হেপাটাইটিস ইটা প্রেগনেন্ট ওম্যানের জন্য হাই মর্টালিটি থাকে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। প্রত্যেকটা লাইন আপনাদেরকে এটা বলছি, আপনার লেকচার শিটের পাশাপাশি লিখে নেন, আমরা এটা প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট জন্য বলছি। আচ্ছা, এবার আচ্ছা, হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে more than 50% of the hepatitis C virus infection occurs in chronic infection and they predispose to hepatocellular carcinoma। তার মানে কি, হেপাটাইটিস সি ভাইরাস যদি ইনফেকশন হয় তাহলে মোর দেন 50% কেসে চান্স থাকবে ক্রনিক ইনফেকশন হওয়ার, এবং সেখান থেকে আলটিমেটলি হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার। এবং the rate of chronic carrier stage of hepatitis C virus is much higher than the rate of chronic carrier hepatitis B virus। তার মানে হেপাটাইটিস বি এন্ড সি দুটাই ক্রনিক ক্যারিয়ার যেতে পারে, বা ক্রনিক ক্যারিয়ার যাওয়ার চান্স কোথায় বেশি? হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে বেশি। এইচআইভি ইনফেকশন স্ট্রংলি প্রিডিসপোজ টু হেপাটোসেলুলার কার্সিনোমা। তার মানে কি, আমরা কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে যদি বলি, তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমা কিন্তু মানে হেপাটাইটিস বি ভাইরাস থেকে সি ভাইরাসের চান্সটা আরো বেশি করার। বাট আমরা ইউজুয়ালি কি পাই? যে হেপাটোসেলুলার কার্সিনোমা, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। আসলে বেশি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন এই জন্যই পাই কারণ আমাদের হেপাটাইটিস বি এর ইনফেকশনটা বেশি। বাট আপনারা যদি খেয়াল করেন যে 100 কেস নিলেন যেটা হেপাটোসেলুলার কার্সিনোমা আছে, এখন এর মধ্যে যদি আমরা ইকুয়াল কেস যদি আমরা খেয়াল করি, যে 100 কেস হেপাটাইটিস বি ভাইরাস, 100 কেস হেপাটাইটিস সি ভাইরাস, এর মধ্যে এই 100 জনের মধ্যে দেখবেন যে যদি 20% অথবা 25% এর হেপাটোসেলুলার কার্সিনোমা বা ক্রনিক ক্যারিয়ার স্টেজ থেকে হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে যায়, সেখানে হেপাটাইটিস সি ভাইরাস থেকে 50% ক্রনিক স্টেজে এবং প্রায় সেম অ্যামাউন্টে কার্সিনোমা স্টেজে। কেস যদি আমরা সমান সমান করি,
কেস যদি আমরা সমান সমান করি তাহলে দেখবো যেরকম ক্রনিক স্টেজে যাওয়ার চান্স হেপাটাইটিস সি ভাইরাস থেকে বেশি, সেরকম হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার চান্সও হেপাটাইটিস সি থেকে বেশি। বাট ইউজুয়ালি আমরা হেপাটোসেলুলার কার্সিনোমার কেসে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হিস্ট্রি পাই, এই কারণে পাই কারণ এনভায়রনমেন্টে অ্যাজ এ হোল মানে আমরা পেশেন্ট পাই হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড পেশেন্ট বেশি পাই, এই জন্য হেপাটোসেলুলার কার্সিনোমাতে বি ভাইরাসটা আমরা কমনলি অ্যাসোসিয়েটেড পাই। দুইটা লাইন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে হেপাটাইটিস বি ভাইরাস থেকে সি ভাইরাসের ক্রনিক কেরিস্টে যাওয়ার প্রপেন্সিটিটাও বেশি এবং হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার চান্সটাও বেশি। তাহলে মোটামুটি এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে দেখেন, হেপাটাইটিস এটা আরএনএ ভাইরাস, ক্যালিসি ভাইরাস ফ্যামিলি, হেপা ই ভাইরাস ফ্যামিলি, টিকোরাল ট্রান্সমিশন, নো ভার্টিকাল সেক্টুলার ব্লাড ট্রান্সমিশন, কজেস অ্যাকিউট হেপাটাইটিস, হাই মর্টালিটি ইন প্রেগন্যান্ট। এই লাইনটা সুন্দর করে আপনারা মার্কিং করে ফেলেন। ইন অ্যাকিউট ইনফেকশন ইমিউনোগ্লোবিন এম অ্যান্টিবডি টু এইচবি আর পজিটিভ, এবং এইটা দিয়ে কিন্তু আমরা ইউজুয়ালি ডিটেক্ট করি। হ্যাঁ, আমরা এটা দিয়ে ডিটেক্ট করি। ক্রনিক ইনফেকশন ডাজ নট অকার এক্সেপ্ট ইন ইমিউন কম্প্রোমাইজড পেশেন্ট। হেপাটাইটিস এ ভাইরাস এটা এন্টেরোভাইরাস বা পিকোরোনা ভাইরাস ফ্যামিলি, পিকোরোনা ট্রান্সমিশন হয়, এটা ইউজুয়ালি চাইল্ডহুডের বেশি হয়। এটা রিয়ারলি ট্রান্সমিটেড ভায়া ব্লাড আর সেক্সুয়াল কন্টাক্ট, মানে নাই বললেই চলে। নট ভার্টিক্যাল ট্রান্সমিশন, occurs in children, causes acute hepatitis. Chronic infection does not occur. Both vaccine and immunoglobulin are available. Hepatitis delta virus, defective RNA virus, no independent existent. It requires hepatitis B virus for replication, has same source of and mode of infection. হেপাটাইটিস বি যেভাবে ডেল্টা ভাইরাস ঠিক একইভাবে। প্রিভেনশন অফ ম্যানেজমেন্ট হচ্ছে হেপাটাইটিস বি প্রিভেন্ট